হ্যালো 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 সিরাতুল কেমন আছো? স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি মোটামুটি। কি অবস্থা তোমাদের? বাসায় সবাই লকডাউনে পড়লো আবার নাকি? হুম, জি স্যার। আচ্ছা পার্টিসিপেশন তো বেশি নেই, 8 জন মাত্র। আচ্ছা আর একটু দেখি আর কয়েকজন আসে কিনা। তোমাদের সিলেবাসে সাবটাস ছিল কয়টা জানো? মোট 8টা সাবটাস ছিল। 8টা না, আসলে সাবটার আছে 9-10টা, 9টাতে নাম্বারিং করাই 9টা। এই যে 1 নাম্বার সাবটার দুটো আছে, 3টা সাবটার আছে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে ভেরিয়েবলস, অ্যাট্রিবিউটস, কারেকশন, রিপ্রেজেন্টেশন, স্ট্যাটিস্টিক্যাল ডাটা, এগুলো দিয়ে সাথে ইন্ট্রোডাকশন দিয়ে স্ট্যাটিস্টিক্স কি, স্ট্যাটিস্টিক্স এর স্কোপ, ক্যারেক্টারিস্টিক্স গুলো। আর সেকেন্ড চ্যাপ্টার, আর একটা চ্যাপ্টার এখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আর থার্ড ওয়ান যেটা আমি পড়াচ্ছি এখন, এটা হচ্ছে এই যে ডেটার মানে মেজারমেন্টের ক্ষেত্রে ইন্টারপোলেশন, এক্সট্রাপোলেশন, যেটা ধরলাম আর কি। হ্যাঁ, এটা আজকে শেষ করে দিব এবং আজকে ক্লাস শেষ হয়ে যাচ্ছে তোমাদের প্রায় আমার সাথে। বাকি প্রত্যেকটা চ্যাপ্টারে আমি শেষ করেছি ইন্টারপ্রিটেশন অফ ডেটা। এখানে দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি আর একটা এখানে দুটো নয়, এখানে আসলে 4টা চ্যাপ্টার। বুঝতেছ? মানে তোমাদের আরো কিছু পার্টিসিপেশন বাড়ুক, তারপরে আমি ক্লাসে যাচ্ছি 2-3 মিনিট পরে। আহ তারে হ্যাঁ, আমি মূলত সিলেবাসটা নিয়ে একটু কথা বলতেছি এখন। হ্যাঁ, ইন্টারপ্রিটেশন অফ ডেটায় সেন্ট্রাল টেন্ডেন্সি একটা চ্যাপ্টার, ডিসপারশন একটা চ্যাপ্টার, তারপরে মোমেন্টস, স্কিউনেস, কার্টোসিস, এই তিনটাকে একটা চ্যাপ্টার। মোট 3টা চ্যাপ্টার আছে দ্বিতীয় নম্বর যে নাম্বারিং করা আছে। হ্যাঁ, প্রথম চ্যাপ্টারে 3টা, দ্বিতীয়টায় 3টা, 6টা। প্রবাবিলিটি, প্রবাবিলিটি 3-এ আছে দুটো, আসলে একটা দুটো না আরো বেশি ধরা যায়। তারপর ডিস্ট্রিবিউশন দিয়ে একটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশন, আমরা সবগুলোই পড়েছি ডিটেলস আমার মনে হয় নাকি। আর হচ্ছে বেসিক এখানে আছে। তার মানে অনেক, তোমাদের সিলেবাসটা খুবই লেন্দি। তারপরও আমি চেষ্টা করেছি। আজকে আমার শেষের দিকে ক্লাস, শেষে দেখি একটু কোশ্চেন করতে গিয়ে ঝামেলায় পড়ে যাবে এরকম মনে হচ্ছে আর কি। আচ্ছা তোমাদের নিলয় এখনো আসে নাই বোধহয়।
যাকে আমি লিংক দিয়েছি নিলয়। এরপরে মমিতা আছে বোধহয় না? ইয়েস স্যার। স্যার নমস্কার। নমস্কার। শোনো, যে স্টুডেন্ট মানে বেশ কয়েকজন স্টুডেন্ট সবগুলো ক্লাস করেছে গত ক্লাস এবং আজকের ক্লাস আমি পাচ্ছি না। এর ভিতরে একজন হচ্ছে নুসাইবা নুজহাত। ও জানি লিঙ্কটা পাইছে কিনা, ও জানো? ও অনেকগুলো ক্লাস করছে এবং রেসপন্স করেছে। তারপরে মিম আসছো? মিম গত ক্লাসে বেশ কয়েকজন স্টুডেন্ট ক্লাসে অ্যাটেন্ড করে নাই, সেজন্য বলছি তারা লিঙ্কটা পাচ্ছে কিনা। নিলয় যে যাকে দিয়েছি সে তো এখনো অ্যাটেন্ড করে নাই। তারপরে গিয়ে মোস্তাফা বিনতে নজরুল, ও অ্যাটেন্ড করতে পারে নাই গত ক্লাসে, ও কিন্তু রেগুলার স্টুডেন্ট। সবচেয়ে বেশি ক্লাস করেছে মৌমিতা। মৌমিতা কতগুলো ক্লাস করছো মৌমিতা? স্যার মোটামুটি সবগুলোই তো মনে হয় করছি স্যার। মনে হয় না? হ্যাঁ, সবচেয়ে বেশি সম্ভবত তুমি হ্যাঁ স্যার করছো। মোটামুটি সবগুলোই করছি স্যার। মোটামুটি বলছো কেন? পড়লে তো সবগুলোই করছো নাকি? হ্যাঁ হুম, স্যার। যাই হোক, আমি বোধহয় একদম সবগুলো হ্যাঁ ক্লাস স্যার। করছি। আমি লাস্টে বলবো অ্যাটেন্ডেন্সটা। হ্যাঁ, যাই হোক, আমি তাহলে ক্লাসে যাই, তোমরা কিরকম আছে আবার দেখে আসি। ওই স্টুডেন্ট গুলো যারা রেগুলার আর কি, ওদের কয়েকজন স্টুডেন্টকে আমি পাচ্ছি না, সেজন্য বলছি ওরা আসলে পাচ্ছে কিনা, লিঙ্কটা পাইলো কিনা এটা শিওর না আর কি। নিলয় তো এখনো আসে নাই। এখন যারা যারা আছে তারেক, জুনায়েদ, অনিম, তারপরে হাসিবুল বোধ হয় নাকি 36 আইডির, তারপরে নওশিন, অঞ্চিতা, মৌমিতা, সিরাতুল, হীরা, মেহেদি আফনান। মেহেদি আপনার স্ট্যাটিস্টিক্স কেমন বুঝলাম? স্যার মোটামুটি লাস্টের ক্লাসগুলো একটু কঠিন লাগছে। লাস্টে প্রথম দিকে আসলে সহজ ছিল একদম। সহজ ছিল, প্রথম দিকে সহজ। প্রথম দিকে তো আসলে কম্পারেটিভলি সহজই, পরের গুলো তো মানে বুঝতে হলে স্ট্যাটিস্টিক্স এর মানে মূল সবগুলো নলেজ থাকতে হবে সেখানে, এমনগুলো অ্যানালাইসিস এর বিষয়, এগুলো বুঝতে পারা মানে স্ট্যাটিস্টিক্স ভালো করে বুঝে ফেললাম। রিগ্রেশন থেকে একটু কঠিন লাগা শুরু হয়েছে। হ্যাঁ, বাইভেরিয়েট থেকে আর কি নাকি? ইয়েস স্যার। তারপরেও তোমাদের কোশ্চেন থাকবে 8টা, তোমাকে অ্যান্সার করতে হবে 5টা। আমার মনে হয় সমস্যা হবে না, পরীক্ষার জন্য সমস্যা হবে না, আর এগুলোর জন্য আরো তো সুযোগ পাবাই আস্তে আস্তে, মাত্র সেকেন্ড ইয়ার। স্যার আপনি একটু শর্ট সাজেশন দিয়েন আজকে স্যার, তাহলে বেটার হয় স্যার। এত বড় সিলেবাস স্যার আসলে মানে ফুল ভালোভাবে কভার করা সম্ভব না। না, ওই তো তোমাদেরকে পলিসি অ্যাডাপ্ট করতে হবে যে আমি কোন কোন চ্যাপ্টার গুলো বেশি পড়বো এবং বেশি বেশি সাধারণত মিসিং হয় না কোশ্চেন। এখানে তোমাদের কিছু কিছু চ্যাপ্টার বাদ দিতেই হবে, মানে কোশ্চেন করতে গিয়ে আমিও বিপদে পড়বো, এত এত বেশি মানে চ্যাপ্টার, এত বেশি কোশ্চেন করার সুযোগ আছে এখানে, কোনটা রেখে কোনটা করব এটা আমারও সমস্যা হবে। তোমাদেরও স্যার সেই আপনি পলিসি, আপনি তাহলে একটু বলে দিয়েন আজকে স্যার। এই পলিসি তোমাদেরও করতে হবে। না না, তোমরা তোমাদের স্ট্র্যাটেজি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখে সেটাও করতে হবে। যাই হোক, আমি দেখি শেষের দিকে কথা বলবো। তাহলে আমি এখন ক্লাসের বাকি যে অংশটুকু বাদ ছিল ওখানে যাচ্ছি। আমার এখনো পর্যন্ত 10-11 জন স্টুডেন্ট। আমি ওই জন্য বলছি যে আসলে সবাই লিঙ্ক পাচ্ছে কিনা, লিঙ্ক পেয়ে না আসলে অসুবিধা নেই, লিঙ্ক পাচ্ছে তো নাকি? নিলয় যে যাকে দিছি আমি লিঙ্ক, সেও তো আসলো না। মানে গ্রুপে দিয়ে দিছি, মানে গ্রুপে পাইছো তো নাকি? কে নিলয়ের কথা বলতেছো না? আচ্ছা আচ্ছা, না ও এখনো নেই এখানে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসের বাকি অংশটুকু যেটা বাদ আছে ওটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আগে এতটুকু শেষ করি। আমরা গত ক্লাসে ইন্টারপোলেশন উইথ, মনে আছে একটা ফর্মুলা, ইন্টারপোলেশন উইথ ইকুয়াল ইন্টারভ্যালস, সেক্ষেত্রে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা দিয়ে আমরা করেছি নাকি? প্রবলেম সলভ করেছিলাম, একটা প্রবলেম দিয়েছিলাম সেটা সলভ করেছি, আর একটা প্রবলেম তোমাদেরকে সলভ মানে হিন্ট সবই দেওয়া ছিল, জাস্ট রেজাল্টটা তোমরা বের করা বলছিলা, করছিলা? জি স্যার হ্যাঁ, করছিলাম। জি স্যার। কে সিরাতুল বলছো? জি স্যার। আচ্ছা, রেজাল্ট কত আসছে?
11.62. 11.62 Yes, sir. দেখ আমি ওটা দেখলাম না আর। ঠিক আছে, তোমরা পারবা আশা করি। এখন দেখো ওটা ছিল কি, ইন্টারপোলেশন উইথ আনইকুয়াল ইন্টারভ্যালস। আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা দিয়ে প্রবলেম সলভ করেছি। ওই ফর্মুলার আমরা ডিফারেন্স টেবিল, মনে পড়ে তোমাদের, ডেল স্কয়ার দিয়ে যতগুলো ভ্যালু ছিল সবগুলোর জন্য একটা ডিফারেন্স টেবিল করতে হয়েছে, এবং সেই টেবিলটা কমপ্লিট করার পরে আমরা প্রবলেম সলভ করেছি। এই আনইকুয়াল ইন্টারভ্যালস এর ক্ষেত্রে আমরা যেটাকে দেখো ওই দিন ব্র্যাকেটে লিখেছে ল্যাগ্রেঞ্জ ফর্মুলা, এই ফর্মুলায় ডিফারেন্স টেবিলটা করতে হবে না, এটার একটা অ্যাডভান্টেজ শুরুতে বলে দিলাম। তাহলে আনইকুয়াল ইন্টারভ্যালস যখন হবে আমরা ল্যাগ্রেঞ্জ ফর্মুলা ইউজ করব ইন্টারপোলেশনের জন্য, এবং সেই ক্ষেত্রে এটা সুবিধা আছে বেশ কিছু, আমরা দেখবো পরে। তাহলে the Lagrange formula is merely a relationship between the y's and x's, either of which may be taken as the independent variable। যে কোনো একটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ধরতে পারবো, y অথবা x। এটা একটা রিলেশনশিপ, x এবং y এর মধ্যে রিলেশনশিপটা বের করার জন্য যে কোনোটাকে ইন্ডিপেন্ডেন্ট আমরা ধরে করতে পারি। But let nt y denotes a polynomial of n degree with which takes the values, এটা আমরা গত ক্লাসে পড়েছি nt এবং আর্গুমেন্ট নিয়ে। তাহলে nt টা বলছে যদি ধরলাম আমরা y0 y1 yn পর্যন্ত হচ্ছে nt ভ্যালু গুলো, when the argument x এর ভ্যালু গুলো হচ্ছে x0 x1 x2 up to xn respectively, which may or may not be equidistant, হ্যাঁ, which may or may not be equidistant, অর্থাৎ আনইকুয়ালেট। হ্যাঁ, তারা ইকুয়াল হতে পারে, আনইকুয়াল হতে পারে। তাহলে এখানে দেখো which may or may not be equidistant, তারা দূরত্বগুলো সমান হতে পারে, নাও সমান হতে পারে। আমরা আনইকুয়ালের কথা চিন্তা করে এই ফর্মুলাটার দিকে যাচ্ছি। Then the Lagrange formula for interpolation of yx, আমরা গত ক্লাসে ইন্টারপোলেশন যদি ইকুয়াল ইন্টারভ্যাল হয় সেক্ষেত্রে yx এর একটা ফর্মুলা পেয়েছি, যেটা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা দিয়ে করেছি, এবং ওখানে আমরা ডিফারেন্স টেবিল করেছি বলে দিলাম। এখন এখানে আসো, যদি আনইকুয়াল হয় আমরা ল্যাগ্রেঞ্জ ফর্মুলা ইউজ করব ইন্টারপোলেশনের ক্ষেত্রে, এবং সেটার yx টাকে আমরা কিভাবে পাবো, for any given value of x is given by yx is equal to, দেখো ফর্মুলাটার দিকে দেখো, অনেক বড় মনে হচ্ছে নাকি? হ্যাঁ, কঠিন মনে হচ্ছে, কিন্তু সহজ হয়ে যাবে। দেখো আমি বলছি, কথা বলো। মেহেদি হাসান, আফনান হাসান বলো নাকি? ইয়েস স্যার, মেহেদি আফনান। হ্যাঁ, একটি কঠিন মনে, অনেক বড় মনে হচ্ছে ফর্মুলাটা, কিন্তু সহজ। দেখো কিভাবে, yx is equal to, দেখো তুমি দেখো প্রথমে মানে ভগ্নাংশ বাদ দিয়ে লব এবং হরের পাশে কি আছে, y0, তারপরে প্লাস ওটা বাদ দাও, x এর ভ্যালু গুলো বাদ দাও, y1 y2 yn পর্যন্ত আছে কিনা দেখো। হ্যাঁ, ফর্মুলাটা মনে রাখার কৌশলটা আগে দেখাচ্ছি। yx is equal to y0 plus y1 plus y2 এভাবে আসতেছে, মাল্টিপ্লাই হচ্ছে, প্লাসের আগে দেখো y0 y1 y2 এভাবে যতগুলো ভ্যালু থাকবে ওভাবে হচ্ছে, ঠিক আছে কিনা দেখো। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা না? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন এবং y0 যখন দিয়েছো দেখো, এখন তুমি উপরে দেখো লবের মধ্যে দেখো x minus x1 x minus x2 এখানে বাদ যাবে, আমি তোমাদের কৌশলটা শিখিয়ে দিচ্ছি। y0 যখন দিচ্ছ x0 উপরে x0 বাদ যাবে, তাহলে x টা কি, x হচ্ছে তুমি দেখো ওই যে yx মানে কি, তোমাকে x এর যে ভ্যালুর জন্য y এর ভ্যালুটা বের করবা, অর্থাৎ আর্গুমেন্টের একটা ভ্যালু দেওয়া থাকবে যে এটার ভ্যালু বের করো, ফর এ গিভেন ভ্যালু অফ x বলছে এই ভ্যালুটার y এর ভ্যালু বের করো, x এর এই ভ্যালুর জন্য y এর ভ্যালু ইন্টারপোলেট করো, ঠিক আছে, এই কথাই তো হচ্ছে। তাহলে x এর যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুটা হচ্ছে x minus x1 x, এখন এখানে বাদ যাচ্ছে কোনটা দেখো, y0 দিচ্ছ প্রথমটার ক্ষেত্রে x0 বাদ যাবে, মনে থাকবে যেটার
সেক্ষেত্রে x থেকে x মাইনাস x1 x মাইনাস x2 আপ টু x মাইনাস xn, আর বাকি সবগুলো হলো মাইনাস হবে x থেকে, দেওয়া ভ্যালু থেকে। আর নিচে কি হবে, যে ভ্যালুটা বাদ দিচ্ছিলে তুমি x0, সেই x0 ভ্যালুটা থেকে বাকিগুলো তুমি মাইনাস করবা, x0 মাইনাস x1, x0 মাইনাস x2, x0 মাইনাস xn ইনটু y0। বুঝতেছো? এটা আমরা যদি বুঝো, বাকিগুলো সেম প্যাটার্নে এসে যাচ্ছে এবং সহজ হয়ে যাচ্ছে। তোমার যতগুলো ভ্যালু থাকবে সবগুলো ভ্যালু এভাবে বের করবা। তাহলে y(x) এই ফর্মুলাটা যদি বুঝে থাকো, আমার কথাটা বুঝে থাকো, তাহলে মুখস্থ বলতে পারবা। এখন অনেক বড় মনে হচ্ছে, কিন্তু মুখস্থ বলে নিতে পারবা। বুঝছো কিনা ফর্মুলাটা? ল্যাগরেঞ্জ ফর্মুলা ফর ইন্টারপোলেশন অফ ডেটা। জি স্যার, বুঝতে পারছি। কে সিরাতুল বলতো না? জি স্যার। মেহেদি, ফর্মুলাটা মুখস্থ বলতে পারবা? পারবো স্যার মোটামুটি। আচ্ছা, তারপরে মৌমিতা, পারবা মৌমিতা? ইয়েস স্যার। পারবা? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা। অনিম সাহা? ইয়েস স্যার, পারবো স্যার। পারবা? ইয়েস স্যার। অঞ্চিতা আছো? ও অনেকগুলো ক্লাস করছে। অঞ্চিতা তো থাকার কথা, আমি তো দেখলাম একটু আগে মনে হয়। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ও রেসপন্স করেছে। তাহলে আমরা ফর্মুলাটা বুঝতে পারলাম। এখন দেখো, ল্যাঙ্গুয়েজ ফর্মুলা হ্যাজ ওয়াইডার অ্যাপ্লিকেশন দেন আদার মেথডস। আমি যদি বলি হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ওভার নিউটনস ফর্মুলা, নিউটনস ফরওয়ার্ড ফর ইন্টারপোলেশন ফর্মুলা, হ্যাঁ, তাহলে তুমি কি কি পয়েন্ট গুলো দেখো এখানে পাচ্ছ। তুমি ফর্মুলাটা পেয়েছো, আমরা অঙ্ক সলভ করবো এই ফর্মুলা দিয়ে। যখন আনইকুয়াল থাকবে, হ্যাঁ, আর্গুমেন্টের ভ্যালুগুলো, অর্থাৎ এক্স এর ভ্যালুগুলো যখন আনইকুয়াল হবে, আমি গত ক্লাসে দেখেছি এক্স এর ভ্যালুগুলো ইকুয়াল ইন্টারভ্যালু হলে আমরা নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা ইউজ করব, এবং এখন বললাম যে এক্স এর ভ্যালুগুলো যদি আনইকুয়াল হয় আমরা ল্যাগরেঞ্জ ফর্মুলা ইউজ করব। এবং এই মেথডের বেশ কিছু সুবিধা আছে। এক নাম্বার সুবিধা হচ্ছে দিস মেথড হ্যাজ নো রেস্ট্রিকশন অন দ্য আর্গুমেন্ট whether it should be equally spaced or not। অর্থাৎ কি, যদি ইট শুড বি ইকুয়ালি হতে পারে, আনইকুয়ালি হতে, যেভাবে হোক আমরা এটা ইউজ করতে পারবো, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। যেমন নিউটন ফরওয়ার্ড ফর্মুলার ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে যে আর্গুমেন্টের ভ্যালুগুলো অবশ্যই কি ইকুয়ালি থাকতে হবে নাকি, এক্ষেত্রে বলছে এরকম কোনো রেস্ট্রিকশন নেই, এটা একটা অ্যাডভান্টেজ। দুই নম্বর হচ্ছে দিস মেথড ক্যান বি ইউজড ফর এনি ভ্যালু অফ আর্গুমেন্ট। দিস মেথড ক্যান বি ইউজড ফর এনি ভ্যালু অফ আর্গুমেন্ট আইদার ফর ইন্টারপোলেশন অর এক্সট্রাপোলেশন। এই মেথডটা ইউজ করা যায় আর আর্গুমেন্টের যে কোনো ভ্যালুর জন্য, কিরকম, ইন্টারপোলেশন এর ক্ষেত্রে, এক্সট্রাপোলেশনের ক্ষেত্রে। এখন দেখো এই যে অ্যাডভান্টেজটা, এই অ্যাডভান্টেজটা আমরা কাজে লাগাবো কোথায়। আমরা দেখো গত ক্লাসে ইন্টারপোলেশন ইউজ করেছি, এখন ইন্টারপোলেশনের ফর্মুলা, ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা পড়লাম, এই ফর্মুলাটাই আমরা এক্সট্রাপোলেশনের ক্ষেত্রে ইউজ করব। তাহলে বুঝতেছো এক্সট্রাপোলেশনের ফর্মুলা? আমি যদি বলি, তোমরা যদি বলো স্যার এক্সট্রাপোলেশনের জন্য তো কোনো ফর্মুলা বা কোনো কিছু শিখলাম না, ভুল হবে। এই ফর্মুলাটাই আমরা এক্সট্রাপোলেশনের কাজে লাগাবো। আমি একটা প্রবলেম বা দুইটা প্রবলেম দেখাবো এক্সট্রাপোলেটের ক্ষেত্রে। 3 নাম্বার হচ্ছে দিস ফর্মুলা ক্যান অলসো বি ইউজড টু এস্টিমেট দ্য আর্গুমেন্ট ফর এ গিভেন ভ্যালু অফ y। y এর যে কোনো ভ্যালুর জন্য, দা ভ্যালুর জন্য আমরা এস্টিমেট করতে পারি। ইট মিন্স, এটা মানে হচ্ছে দিস ফর্মুলা ক্যান বি ইউজফুল ফর ইনভার্স রিলেশনশিপ। একটু পরে দেখো এই 18(3)(3) ইনভার্স ইন্টারপোলেশনের কথা বলেছি। ইনভার্সটা কিছুই না, দেখো এখানে y(x) আছে কিনা, তুমি যদি এটাকে x y দেওয়া ভ্যালুর জন্য x এর ভ্যালু যদি বের করতে চাও, সেক্ষেত্রে ইনভার্স হবে। হ্যাঁ, এই কথাটা বলছে এখানে। একটু পরে আমি ফর্মুলাটা তারপরে দেখাবো তোমাদের, সিলেবাসে তোমাদের ইনভার্স ইন্টারপোলেশন নেই, তারপরে যেহেতু অ্যাডভান্টেজ আকারে আসছে এটা একটু বললাম। ফোর্থ হচ্ছে the important advantages of this formula. The important advantages of this formula is that it does not require any difference table। দেখছো, কোনো ডিফারেন্স টেবিল এক্ষেত্রে লাগবে না আমাদের। বুঝছো, কোনো ডিফারেন্স টেবিল, আগেরটা নিউটনস ফরওয়ার্ডের ক্ষেত্রে ডিফারেন্স টেবিল লেগেছে, এখানে ডিফারেন্স টেবিল লাগবে না। তাহলে সুবিধা আছে বেশ কিছু। একটা হচ্ছে ইকুয়াল হোক, আর্গুমেন্টের ভ্যালুগুলো ইকুয়ালি থাকুক আর আনইকুয়ালি থাকুক, আমরা ল্যাগ্রেঞ্জ ফর্মুলা ইউজ করতে পারি। এরপরে হচ্ছে ইন্টারপোলেশন এবং এক্সট্রাপোলেশনের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো। এখানে কোনো ডিফারেন্স টেবিল করতে হচ্ছে না, এটা আরেকটা অ্যাডভান্টেজ। এমনকি শুধু y এর ভ্যালু নয়, আমরা x এর ভ্যালু বের করতে পারবো y এর দেওয়া ভ্যালুর জন্য। তাহলে বেশ
চারোটাই খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে, আমরা পেলাম অ্যাডভান্টেজ ক্ষেত্রে। ইন্টারপোলেশন, ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলার ক্ষেত্রে যেটা বললাম, y এর জায়গায় x হয়েছে, ওইখানে বের করবা y অন x, আর এখানে x অন y, দেখাও x, তাহলে সেক্ষেত্রে জাস্ট x এর গুলো এই x0, x1, x2, x2 এভাবে x যতগুলো আছে y এর জায়গায় x, x এর জায়গায় y হয়েছে, আর কিছুই নয়। তাহলে ইনভার্স ইন্টারপোলেশন, ল্যাগ্রেঞ্জ ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা সম্পর্কেও যদি তোমরা জানার ইচ্ছা থাকে, আমরা যেহেতু ওটা পারলে এটাই পারতেছি নাকি, কঠিন মনে হলো? হ্যাঁ, না স্যার, পারবা? না স্যার। পারবা নাকি পারবো না? স্যার পারবো মোটামুটি। আচ্ছা পারবো স্যার। আচ্ছা, কে বললা? স্যার আমি আমি কে, নাম বলতে হবে? জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল মিম বোধহয় না? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখন একটা প্রবলেমে যাচ্ছি। The investment and profit measured in million টাকা of a firm for different periods are given below. Now the firm wants to estimate the expected profit of the firm. If টাকা 33 million is invested, যদি 33 মিলিয়ন ইনভেস্ট করা হয় ওই ফার্মে, তাহলে তার প্রফিটটা, এক্সপেক্টেড প্রফিটটা কি হতে পারে সেটা বের করার জন্য এখন তুমি 33টা তুমি আর্গুমেন্টের দিকে, ইনভেস্টমেন্টের দিকে তাকাও, টেবিলে মিলিয়ন টাকায় দেওয়া আছে 20, 30, 38। তুমি দেখো যে 33 যেটা তারা বলছে, যদি সে 33 লাখ টাকা ইনভেস্ট করে, এটা কি এই ডাটার ভিতরে আছে কিনা, ইনভেস্টমেন্টের যে অর্থাৎ এক্সেস যে ভ্যালু গুলো, আর্গুমেন্ট যেটাকে বলেছি, এর ভিতরে না বাহিরের ভ্যালু 33টা? ভিতরের স্যার। ভিতরের হলে আমরা ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করব, বুঝছো? তাহলে এখন ইন্টারপোলেশন ফর্মুলা কোনটা ইউজ করব? এখানে আর্গুমেন্টের ভ্যালু গুলো কি ইকুয়ালি আছে না আনইকুয়াল আছে দেখো। স্যার আনইকুয়াল। আনইকুয়াল, তা আনইকুয়াল হলে কি নিউটন ফরওয়ার্ড ফর্মুলা ইউজ করব? না স্যার, কোনটা ইউজ করব? এই মাত্র স্যার আমরা যে পরেরটাই মাত্র যেটা দেখলাম স্যার। অর্থাৎ ল্যাগরেঞ্জ ফর্মুলা। ক্লিয়ার তোমরা? হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা এক্স এর ভ্যালু দেখলাম আনইকুয়াল। এখানে কোশ্চেন করেছে ফাইন্ড দ্য এক্সপেক্টেড প্রফিট অফ দ্য ফার্ম বাই ইউজিং এ সুইটেবল ফর্মুলা। হ্যাঁ, বাই ইউজিং এ সুইটেবল ফর্মুলা। এখন তুমি কোন ফর্মুলাটা ইউজ করবা? তোমাকে এখানে সরাসরি কোনো ফর্মুলার কথা বলা নেই, আমরা বলবো না। ধরো এখানে 20, 30 এর পরে 40, তাহলে তুমি কোনটা ইউজ করবা ফর্মুলা? ইনভেস্টমেন্ট ইন মিলিয়ন টাকায় 20, 30, 40 দেওয়া আছে। জান্নাতুল মিম, তুমি বলো আমরা কি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ইউজ করব? ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ইউজ করতে পারবো? মিম কি বুঝো নাই বিষয়টা? এখন কথা বলছো না, না বুঝলে বলো। জান্নাতুল মিম, আমি তোমাকে রেসপন্স চেয়েছি। জি স্যার, বুঝতে পেরেছি। কি এটা কি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ইউজ করতে পারবো যদি এই ডেটা গুলো এমন হয় 20, 30, 40, নাকি নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা ইউজ করবা? এটা ক্লিয়ার হতে পারতেছো না নাকি? হ্যাঁ, কথা বলো, তাহলে আমি ব্যাখ্যার প্রয়োজন হলে আবার ব্যাখ্যা দিব। তুমি কি ক্লিয়ার না এই বিষয়টা নাকি? 20 ইনভেস্টমেন্ট যদি 20, 30, 40 হয়, তাহলে কোনটা ইউজ করবা? এখানে 20, 30, 38 সব আমরা ডিসিশন নিলাম যে ল্যাগরেঞ্জ ফর্মুলা ইউজ করব। আমার কথা হলো 20, 30, 40 যদি হয়, তুমি কি শুধুই ল্যাগরেঞ্জ ফর্মুলা, মানে ল্যাগরেঞ্জ ফর্মুলা ইউজ করবা, নাকি অন্য তোমার সুযোগ আরেকটু আছে অন্য কিছু ইউজ করার? তুমি বিষয়টা বলতে পারতেছো না নাকি? কথা বলো। মিম কথা বলছো না কেন? তুমি কি আমাকে শুনতেছো না? হ্যাঁ,
সিরাতুল সিরাতুল শুনতে শুনতেছি। হ্যাঁ, তাহলে এখানে আমার কথা হলো 20 30 38 আনইকুয়াল দেখতে জি পাচ্ছি স্যার নাকি? শুনতেছি। হ্যাঁ, আনইকুয়াল আছে এখানে নাকি আর্গুমেন্টের ভ্যালু গুলো, জি স্যার আনইকুয়াল। এটা তো ঠিক। আনইকুয়াল হলে আমরা কোনটা ইউজ করব ফর্মুলা? জি স্যার কোনটা ইউজ করব বলো? ল্যাগ্রেঞ্জ। যদি আমি বলছি যদি Lagrange ডেটাটা formula। এরকম, হ্যাঁ যদি এমন হতো 20 30 40 হতো তাহলে তাহলে কোনটা ইউজ, তাহলে কি আমরা ল্যাগ্রেঞ্জে শুধু থাকবো নাকি নিউটনসটা ইউজ করতে পারবো? আনইকুয়াল ওই ক্ষেত্রে নিউটন স্যার। নিউটন ইউজ করতে পারবো, কিন্তু আমরা কি ল্যাগ্রেঞ্জ ইউজ করতে পারবো না? একটু আগে কিন্তু অ্যাডভান্টেজ দেখে বলে আসলাম স্যার পারবো এই ক্ষেত্রেও। এই ক্ষেত্রেও পারবো। অর্থাৎ আমরা যদি ইকুয়াল হয় আনইকুয়াল হয় দুই ক্ষেত্রে আমরা বলেছি ল্যাগ্রেঞ্জ ফর্মুলা ইউজ করা যাবে, কিন্তু যদি ইকুয়াল ডিসটেন্স হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা নিউটন ফরওয়ার্ড ফর্মুলার ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আনইকুয়াল হলে আমরা নিউটনটা ইউজ করতে পারবো না। এই ক্ষেত্রে এখন যে এক্সাম্পলটা তোমাদের সামনে আছে কারণ আনইকুয়াল আছে সেজন্য এক্ষেত্রে অবশ্যই তোমাকে ল্যাগ্রেঞ্জ ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে এখানে x0 x1 x2 ভ্যালু গুলো দেওয়া আছে, y0 y1 y2 দেওয়া আছে, তিনটা ভ্যালু আছে। তোমার এই যে ফর্মুলাটা এখানে yx, এখন x খোঁজো, x এর ভ্যালু কোনটা হবে বলেছে ইফ টাকা 33 মিলিয়ন ইজ ইনভেস্টেড, অর্থাৎ x এর ভ্যালু কত 33 যদি হয় অর্থাৎ y33 ইজ ইকুয়াল টু হোয়াট, তোমার কাছ থেকে এটা জানতে চাচ্ছে নাকি? x এর ভ্যালু 33 মিলিয়ন হলে প্রফিট y ইজ ইকুয়াল টু হোয়াট, কত মিলিয়ন, বুঝতেছো? অর্থাৎ yx ইজ ইকুয়াল টু y33 ইজ ইকুয়াল টু, এখন তুমি x এর জায়গায় কত হবে দেখো ফর্মুলার দিকে আবার তাকাও, x এর জায়গায় কত 33, x1 x2 x3 এগুলো আছে, y0 আছে y1 আছে y2 আছে নাকি, এখানে তিনটা ভ্যালু আছে। তাহলে এখন yx এর ভ্যালুটা ক্যালকুলেট করা কি কঠিন তোমার জন্য? হ্যাঁ কঠিন কি না? না স্যার ঠিক আছে। ওকে দেখো আমরা তাহলে দেখে আসি সলভ করা আছে এখানে সম্ভবত। পারা যাবে। হ্যাঁ আমরা আছে সলভ করা আছে, সলভটা দেখে আসি। দেখো এখানে বলেছে here we have to estimate dependent variable profit, আমাদেরকে প্রফিটটা বের করতে বলেছে y for the given value of independent variable x, x কি x ছিল সম্ভবত তাও ইনভেস্টমেন্ট নাকি, which is not equal distance, যেটা সমান না unequal, which is unequal নাকি, which is not equal distance or unequal. So for interpolation of profit we have to use Lagrange interpolation formula that is given by yx is equal, আমরা দেখো yx এর ফর্মুলাটা তিনটা ভ্যালু আছে, তুমি তিনটা ভ্যালু কি কি আছে y y0 y1 y2, দেখো যে ফর্মুলাটার কথা বলে আসছি তোমাকে একটু আগে, তুমি y is equal to কি হবে y0 y1 y2, এখন তুমি x এর ভ্যালু আসো, x এর ভ্যালু y0 যদি হয় উপরে x0 থাকবে না বলছি কিনা, তাহলে কি থাকবে বাকি দুটো থাকবে x মাইনাস x1 x মাইনাস x2 ইনটু হবে নিচে x0 ই আসবে, যেটা বাদ দিয়েছে সেটা নিচে আসবে, তাহলে বাকি দুটো ভ্যালু আসবে x এর x0 মাইনাস x1 x0 মাইনাস x2 প্লাস এভাবে y1 এসেছে, y1 এর ক্ষেত্রে উপরে x1 থাকবে না, তার মানে কি x মাইনাস x0 ইনটু x মাইনাস x2, দেখো বাই নিচে x1 আসবে x1 মাইনাস x0 ইনটু x1 মাইনাস x2 প্লাস y2, y2 এর ক্ষেত্রে yx2 থাকবে না, বাকি ভ্যালু গুলো মাইনাস হবে ইনটু এবং নিচে x2 দিয়ে বাকি দুটো ভ্যালু মাইনাস হবে। ক্লিয়ার ফর্মুলাটা? হ্যাঁ জি স্যার। জি স্যার। ক্লিয়ার, সবাই ক্লিয়ার? জি স্যার। মিম কথা বলো, মিম একটু আগে কথা বলে নাই, জান্নাতুল এখনো কথা বলছে না সে, স্যার ওর নেট প্রবলেম। কে বলছো? স্যার ওর থিরেমা। হ্যাঁ ওর থিরেমা স্যার। আচ্ছা হ্যাঁ তুমিও অনেকগুলো ক্লাস করেছো, রেগুলার স্টুডেন্ট। যাই হোক তাহলে হিয়ার উই হ্যাভ টু ফাইন্ড y ফর x ইজ ইকুয়াল টু, আমাদেরকে x ইকুয়াল টু যদি 33 হয় y এর ভ্যালুটা বের করতে বলেছে, তাহলে আমরা এখানে দেখো y এর ভ্যালু পাচ্ছি y0 y1 y2, এই ভ্যালুগুলো দেওয়া ছিল টেবিলে, x0 x1 x3 দেওয়া ছিল, x2 দেওয়া ছিল টেবিলে, এখন x এর ভ্যালু 33, আমরা পাবো y33 ইজ ইকুয়াল টু, দেখো জাস্ট সিম্পলি ভ্যালুগুলো তুমি বসাবা ক্যালকুলেটরে কাজ করবা, রেজাল্টটা নিয়ে আসবা। এই রেজাল্ট এখানে এসেছে 1.5196, that's the estimated profit
ইফ দ্য ফার্ম ইনভেস্টেড 33 মিলিয়ন টাকা, তার সেক্ষেত্রে তার প্রফিট হবে 1.5196 মিলিয়ন এস্টিমেটেড প্রফিট। এটা তাহলে বোঝা গেছে আমরা ইন্টারপোলেট করেছি। যদি এক্স এর ভ্যালু এর মাঝখানে ছিল ভ্যালুটা, ইন্টারমিডিয়েট ভ্যালু ছিল, আমরা ছিল 20, 30, 38, এর মাঝখানে 33 একটা যদি মিলিয়ন বিনিয়োগ করে, অর্থাৎ 20 মিলিয়ন যদি সে ইনভেস্ট করে তাহলে তার প্রফিট দেওয়া ছিল, যদি 30 মিলিয়ন ইনভেস্ট করে তার প্রফিট দেওয়া ছিল 38 মিলিয়ন, যদি ইনভেস্ট করে তার প্রফিট আমাদের জানা ছিল টেবিল থেকে। কিন্তু 33 মিলিয়ন যদি এর মধ্যবর্তী কোনো ভ্যালু যদি সে ইনভেস্ট করে তাহলে তার প্রফিটটা কত হবে, আমরা এই ল্যাগরেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করে আমরা এখন বুঝতে পারলাম, বের করলাম যে 1.5196 মিলিয়ন টাকা। ক্লিয়ার তোমরা? জি স্যার। ওকে, তাহলে দেখো এরপর আরেকটা প্রবলেম আমি দেখাচ্ছি। দি ফলোইং, এটা তোমরা সলভ করো। আচ্ছা এগুলা না পড়ি, লিটারেচার না পড়ি, দেখো কোশ্চেনে দেওয়া আছে, টেবিলে দেওয়া আছে এজ ডেটা এবং সেলস। তাহলে একটু কথা পড়তে হচ্ছে, সেলসম্যানদের এজ এবং তাদের এজ অনুসারে সেলস, তার মানে মান্থলি অ্যাভারেজ সেলস বলেছে। তার মানে ওয়াই হচ্ছে মান্থলি অ্যাভারেজ সেলস, আর এজ ডেটা আছে, সেলসম্যানদের এজ দেওয়া আছে 25, 30, 40, 50। আমাকে বলো এগুলো কি প্রার্থী, বলো একটু আগে যেহেতু রেসপন্স করেছো, ইকুয়াল আর্গুমেন্ট এজের যে ডেটাগুলো দেওয়া আছে এগুলো কি ইকুয়ালি আছে না আনইকুয়ালি আছে? স্যার আনইকুয়াল। ভেরি গুড। আর তাহলে আনইকুয়াল হলে আমরা কোন ফর্মুলা ইউজ করব এক্স এর ভ্যালু বের করার জন্য? এখানে এক্স এর ভ্যালুটা কত দেওয়া আছে দেখো তো কোশ্চেনে, বলেছে এস্টিমেট দ্য এক্সপেক্টেড এভারেজ সেলস অফ দ্য সেলসম্যান হু ইজ 35 ইয়ার্স ওল্ড, যার বয়স 35 বছর। তা স্যার ব্যালেন্স ফর্মুলাটা ইউজ করব মাত্র যেটা করেছি আমরা। হ্যাঁ, কে বললা? স্যার আমার নেটে একটু সমস্যা করতেছিল, কারেন্ট চলে গেছিল তাই। আচ্ছা মিম না? জি স্যার। আচ্ছা আচ্ছা ফাইন। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে এক্স এর এক্স হচ্ছে 35, আমরা ওয়াই এক্স ল্যাগরেঞ্জ ফর্মুলা ইউজ করে এই ভ্যালুটা বের করব, এভারেজ এক্সপেক্টেড সেলস অফ দ্য সেলসম্যান হু ইজ 35 ইয়ার্স ওল্ড, অর্থাৎ ওয়াই 35 বের করব। আমরা এর আগের ফর্মুলার মতোই, তাহলে কেন আমরা ল্যাগরেঞ্জ ফর্মুলা ইউজ করব এই কথাটা বলবো। সিন্স দ্য ইন্টারভ্যালস অফ আর্গুমেন্টস আর আনইকুয়াল, so Lagrange formula would be appropriate for interpolation of the anti-y. The formula is given by, ফর্মুলাটা এখানে ভ্যালু আছে 4টা, দেখো y3 পর্যন্ত গিয়েছে, অর্থাৎ y0, y1, y2, y3 4টা ভ্যালু আমরা এখানে এভাবে লিখলাম, এবং x এর ভ্যালু গুলো এর আগে যেভাবে বলেছি সেভাবেই তোমরা আশা করি পারবা নাকি। মানে প্রথমে লবে দেখো x0 থাকবে না, বাকি 3টা এই জন্য 3টা ভ্যালু আসছে, নিচে x0 থাকবে, বাকি 3টা ভ্যালু আসছে, এখানে 4টা ভ্যালু থেকে বাকি 3টে আসছে, অর্থাৎ মাইনাস আকারে এবং মাল্টিপল হচ্ছে। এভাবে প্রত্যেকটার ক্ষেত্রেই কঠিন না, ফর্মুলা মনে হচ্ছে অনেক বড় কিন্তু আসলে খুবই সোজা যদি বুঝতে থাকো। এখন এই ভ্যালু গুলো সবই দেওয়া আছে, y35 x = 35 ভ্যালু গুলো দেখো সবই টেবিলে আছে, এই সবগুলো ভ্যালু বসিয়ে তুমি ক্যালকুলেট করবা y35 এর ভ্যালু। আমি আর রেজাল্ট দিচ্ছি না, ঠিক আছে? রেজাল্টটা তোমরা বের করবা, ঠিক আছে? হ্যাঁ, সমস্যা আছে? না স্যার সমস্যা নেই। আচ্ছা, তাহলে এবার এরপরে তাহলে আমি ইন্টারপোলেশনের মাধ্যমে, ইন্টারপোলেশনের ক্ষেত্রে ডেটা বের করার জন্য আমরা কয়টা ফর্মুলা শিখলাম? দুইটা স্যার, দুটো। কি কি? এই যে নিউটন আর ল্যাঙ্গের ফর্মুলা। নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, যেখানে ডিফারেন্স টেবিলটা লেগেছে আমাদের বা লাগবে, আর আমরা আরেকটা শিখলাম ল্যাগরেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। তোমার যদি নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা কঠিন মনে হয়, যে ডিফারেন্স টেবিল বের করতে হবে, ঝামেলা আছে, পারি না বা কঠিন লাগছে, তাহলে তুমি ল্যাগরেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা দুই ক্ষেত্রে ইউজ করতে পারবা। ঠিক আছে, দুই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, ইকুয়াল হোক আর আনইকুয়াল হোক। যাই হোক, কিন্তু যদি তোমাকে কোশ্চেনে উল্লেখ করে দেওয়া হয় তোমাকে এটা বের করো, এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই বের করতে হবে ইউজিং দ্য ফর্মুলা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আর বিকল্প কিছু নেই। তোমাদের কয়েক ইয়ার আমি দেখলাম মানে উল্লেখ করে দিচ্ছে, আমরা একটু পরে কোশ্চেনে যাব। যাই হোক, তারপরে আমরা ইন্টারপোলেশন শিখলাম, তাহলে আর বাদ রইল কি? এক্সট্রাপোলেশন। এই এক্সট্রাপোলেশনে আমরা একটু আগে বলেছি ল্যাগরেঞ্জ ফর্মুলা দিয়ে আমরা এক্সট্রাপোলেশন করতে পারবো। তাহলে ল্যাগরেঞ্জ ফর্মুলা আমাদের জানা আছে এবং আমরা এটাই ইউজ করবো। এটার
দিয়ে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করতে পারতেছি, বোঝা যাচ্ছে। ফরওয়ার্ডে নিউটনের যে কাজ করতেছে সেটা ল্যাগরেঞ্জ করতেছে ইন্টারপোলেশনের ক্ষেত্রে, আবার এটা এক্সট্রাপোলেশনের ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারতেছি। তাহলে এই ক্ষেত্রে দেখো ফর্মুলা একই, আমরা এই ক্ষেত্রে দুটো প্রবলেম দিচ্ছি। একটা হলো দেখো এক্সাম্পল 18.3.9 এক্সট্রাপোলেশনের মাধ্যমে কনসিডার দ্য ডেটা গিভেন ইন দ্য এক্সাম্পল 18.6 আছে, আসলে 18.5 আমি দেখলাম। হ্যাঁ, এই জন্য দেখো আমি পেন্সিল দিয়ে 18.5 দিয়েছি, একটু আগে 18.5 করেছি। আমি তোমাদেরকে দেখাই আনি, কনফিডেন্স আর একটু বাড়ুক। এই যে দুটো এক্সাম্পল একটু আগে আমরা করলাম, এই দুটো এক্সাম্পল এখানে আমি এক্সট্রাপোলেশনের কাজে লাগাবো এখন। দেখো এই এক্সাম্পলটা ল্যাগরেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলার জন্য এটা কত ছিল? 18.3.5 কিনা? হ্যাঁ, 20, 30, 38 মানে দেখো, খেয়াল রাখো, আমি শুধু এক্স এর ভ্যালুর কথা বলছি। 20, 30, 38 ওয়াই এর ভ্যালু গুলো যেহেতু ফ্র্যাকশনে আছে 1.30, 1.47, 1.57 বা সামথিং আছে। হ্যাঁ, কিন্তু তুমি শুধু এক্স এর ভ্যালু গুলোর দিকে তাকাও, 20, 30, 38, ঠিক আছে? এবং এক্সাম্পলটা হচ্ছে 5। তাহলে এখন এক্সট্রাপোলেশনের ক্ষেত্রে দেখো এই 5 নাম্বার এক্সাম্পলের জন্য আমরা ওখানে ইন্টারপোলেশন মেথড ইউজ করে সলভ করেছি। এবং এই ক্ষেত্রে দেখো আমরা একই, এখানে 18.6 আছে, ভুলে এটা 5 হবে। সাপোজ দ্য ফার্ম ওয়ান্টস টু এস্টিমেট দ্য ইটস প্রফিট টু বি ইনক্লুড ইফ ইট ইনভেস্ট টাকা 45 million, হেল্প দ্য ফার্ম বাই estimating its expected profit from the investment of টাকা 45 million using suitable formula। এক্ষেত্রে দেখো এখানে কি মানে এক্সট্রাপোলেশন কেন, আমি এটা ব্যাখ্যা জানতে চাচ্ছি তোমাদের কাছে, তোমরা যদি বুঝে থাকো। ওখানে ডেটাগুলো কত ছিল? আর্গুমেন্ট মানে ডেটা, ইনভেস্টমেন্টের ডেটা কত ছিল মনে আছে? একটু এই মাত্র দেখাইলাম, একজনে বলো। স্যার 20, 30 হ্যাঁ, আর আর 35। 38 ছিল এই পর্যন্ত, আর 45 হ্যাঁ 20, 30 আর 38 ছিল নাকি? জি স্যার। এবং আমরা ওখানে যে ইন্টারপোলেশন মেথডে সলভ করেছি ওখানে কত বের করেছিলাম? ওয়াই এক্স এর ভ্যালু কত ছিল? 33 নাকি? 20, 30, 38 এর ভিতরে এর ইন্টারমিডিয়েট ভ্যালু কিনা 33, ওয়াই 33, সেই জন্য সেখানে ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করেছো। কিন্তু এখন এখানে বলেছে 45 মিলিয়ন যদি সে ইনভেস্ট করে, তাহলে দেখো 20, 30, 38 এর ভিতরে আছে 48, 45 না স্যার, আউটসাইড দ্য রেঞ্জ নাকি? আউটসাইড যেহেতু, এই জন্য এক্সট্রাপোলেশন। আমরা ইন্টারপোলেশন এবং এক্সট্রাপোলেশনের ডেফিনেশন গত ক্লাসে পড়েছি। যখন এই লিমিটের বাইরে গিয়ে তুমি কোনো ভ্যালু বের করবা, তাহলে 20, 30, 38 এর বাইরে গিয়ে ওই এক্সাম্পলের ক্ষেত্রে তোমাকে ডেটা ওটাই আছে, তোমাকে বলছে 45 মিলিয়ন টাকা যদি ইনভেস্ট করে সে ফার্ম, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? তাহলে সেক্ষেত্রে তোমাকে ইন্টারপোলেশনে তার হচ্ছে না, যেহেতু মধ্যবর্তী ভ্যালু যদি হতো তাহলে তুমি ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করতে। এখন বলছে আউটসাইড দ্য লিমিট, অর্থাৎ 45, 38 এর বাইরে গিয়ে, তাহলে সেক্ষেত্রে তোমাকে এক্সট্রাপোলেশন ফর্মুলা ইউজ করতে হবে। তুমি কোনটা করবা? আমরা যেহেতু আনইকুয়াল, আমরা বলেছি ল্যাগরেঞ্জ ফর্মুলা ইউজ করব, তাহলে ল্যাগরেঞ্জ ইন্টারপোলেশন না, ল্যাগরেঞ্জ এক্সট্রাপোলেশন ফর্মুলা। সেই ফর্মুলাটা সেম থাকবে। y x ইকুয়াল টু দেখো ওই আগের মতই y0, y1, y2, এখানে ভ্যালু তিনটাই ছিল, শুধু x এর ভ্যালুটা হচ্ছে কত? ওখানে ছিল 33, এখানে x এর ভ্যালু হবে 45। x ইকুয়াল টু 45, the values are y0, y1, y2 and corresponding x এর ভ্যালুগুলো আমাদের এখানে দেওয়া আছে। এই ভ্যালুগুলো তুমি এখানে পুট করে যে ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে তোমার কি এক্সট্রাপোলেটেড ভ্যালু। আগে ছিল ইন্টারপোলেটেড ভ্যালু, এখন হবে এক্সট্রাপোলেটেড ভ্যালু। তাহলে এক্ষেত্রে তোমার এই ভ্যালুটা কত আসে? ফর্মুলা একই, তোমরা বুঝে ফেলছো আমার মনে হয়। ইন্টারপোলেশন এবং এক্সট্রাপোলেশন সহজ আছে যদি বুঝে থাকো। সাবস্টিটিউটিং দ্য ভ্যালুজ ইন দ্য ফর্মুলা উই হ্যাভ y45, এর আগে প্রবলেমে তোমরা বের করেছো y33 এবং সেটা ইন্টারপোলেটেড ভ্যালু ছিল, আর এখন y45। জাস্ট নামটা তুমি ইন্টারপোলেশন ফর্মুলা না বলে এক্সট্রাপোলেশন ফর্মুলা বলছো।
এই ভ্যালুটা পেয়ে যাচ্ছে 1.64। তার মানে 33 যদি সে ইনভেস্ট করে, তার প্রফিট ছিল 1.5, আমার যতটুকু মনে পড়ে। সে 45 মিলিয়ন যদি ইনভেস্ট করে, তার প্রফিট আসতেছে 1.64 সামথিং। দি এস্টিমেটেড প্রফিট ইজ টাকা এত মিলিয়ন। তাহলে আমরা ইন্টারপোলেশন মেথডের মাধ্যমে বের করতে পারতেছি, এক্সট্রাপোলেশন মেথডের মাধ্যমে প্রবলেম সলভ করতে শিখলাম। এরপর আরেকটা প্রবলেম সিমিলারতে যেটা করেছি আমরা 5 এর পরে 6, এই দুটো যেহেতু করেছি দুটো এখানে এক্সট্রাপোলেশনের কাজ আমরা ইউজ করতে পারি। সেখানে ডেটা কত ছিল তোমাদের মনে আছে নিশ্চয়ই? কত ছিল ডেটা? এখানে ডেটা গুলো বলতে দেওয়া, আচ্ছা এখন বলে নাই, তাই আমি যদিও বুঝতে পারবো। দেখো এখানে কত ছিল, 30, 40, 50, তার আগে সম্ভবত ছিল 25, রাইট? 4টা ডেটা ছিল, একটা ছিল 25, 30, 40, 50, এরকম ছিল ডেটা। আমরা যেতে হবে আবার ওই ফেজে, হ্যাঁ? না স্যার। না, তোমরা রেসপন্স পরে করেছো, আমি দেখে আসি। এই ডেটা ছিল, দেখো 4টা ডেটা ছিল, একটা হলো 25, 30, 40, 50, ঠিক আছে? 30, আবারও খেয়াল করো, 25, 30, 40, 50 এজ ডেটা, সেলস দেওয়া আছে তাদের, সেলসম্যানদের সেলস, এবং এজ ডেটাটা ছিল 25, 30, 40, 50 আনইকুয়াল। এখন তোমাকে এখানে যে কোশ্চেনটা করেছে, সেটা হলো যদি বুঝে ফেলো নিজেরাই বলতে পারবো, আমি প্রশ্ন করতেছি তোমাদেরকে। দেখো বলেছে কনসিডার ডেটা গিভেন ইন এক্সাম্পল 18 আসলে 7 দিছে ভুলে, 18 6 হবে। সাপোজ দ্য অথরিটি ইজ ইন এ পজিশন টু অ্যাপয়েন্ট এ সেলসম্যান of age 22. Estimate the average monthly sales of this new salesman using suitable formula. ঠিক আছে? তাহলে দেখো এখানে age এর ডেটাটা ছিল কত ছিল বলো একজনে? age এর ওই 18 6 एग्जांपल যেটা দেখিয়ে আসলাম একটু আগে, age ডেটাটা কত থেকে কত ছিল? 25 থেকে 25, 30, 40, 40 আর 50, হ্যাঁ 25, 30, 40, 50। এখন দেখো এখানে বলেছে একজন সেলসম্যান, নতুন একজন সেলসম্যানকে অ্যাপয়েন্ট করা হলো, যার এজ হচ্ছে 22। এখন প্রশ্ন হচ্ছে এই ডেটাটা কি ইন্টারমিডিয়েট ভ্যালুর মধ্যে আছে, 25 এবং 50 এর ভিতরে আছে এজ ডেটাটা? না স্যার, বাইরে। যদি না থাকে তাহলে আউটসাইড দ্য রেঞ্জ বা লিমিট। এর আগের প্রবলেমটা করেছি ওভারে ছিল, 38 এর বাইরে গিয়েছিল নাকি? আর এখন হচ্ছে 25 ছিল লোয়েস্ট ভ্যালু, আর এখানে তার চেয়ে কম কিন্তু লিমিটের বাইরে। সেজন্য আমরা এক্ষেত্রে কি করব এটাকে, হ্যাঁ আমরা এক্ষেত্রে কোন ফর্মুলা? এক্সট্রাপোলেশন ফর্মুলা ইউজ করব। এক্সট্রাপোলেশনের একটাই মেথড আমরা শিখলাম, র্যাগনেস ফর্মুলা। সেটা ফর্মুলা অনুযায়ী 4টার জন্য 4টা ভ্যালু লিখলাম, সবগুলো x is equal to 22। তাহলে এখানে দেখো y 35 দিয়েছে ভুলে, এটা হবে y কত হবে? Substituting the values of x and y in the formula, y 35 হবে নাকি y 22 হবে? স্যার 22 হবে। y 22। বাকি ভ্যালুগুলো তুমি এখানে বসাও আগের নিয়ম অনুসারে। তুমি এই যে 46.714, এটা হচ্ছে সেলসম্যানের সেলস, যে নতুন একজন সেলসম্যানকে যদি তুমি রিক্রুট করো যার বয়স 22, অর্থাৎ তাহলে তার সেলস হবে, ওই ফার্মের সেলস পার ডে না পার মান্থ দিয়েছে আমি জানি, এখানে বলছে দি এভারেজ মান্থলি সেলস of the salesman who is 22 years old is estimated as টাকা 46,000। মাসে সে 46,000 সেল করবে। এই হচ্ছে ইন্টারপোলেশনের মাধ্যমে আমরা দুটোই শিখলাম। যদি অবাধ থাকে, আউটসাইড দা লিমিট, অর্থাৎ হাইয়েস্ট ভ্যালুর উপরে আউটসাইডে যদি থাকে এবং লোয়েস্ট ভ্যালুরও যদি আউটসাইডে নিচে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এক্সট্রাপোলেশন ফর্মুলা ইউজ করে কি করে প্রবলেম সলভ করবো সেটা দেখলাম। তাহলে আমার প্রশ্ন, এই পার্টটা বাদ ছিল, ইন্টারপোলেশন এক্সট্রাপোলেশন ডেটা নিয়ে কাজ করা। আমি শুরুতে তোমাদেরকে যে ভ্যারিয়েবলস, অ্যাট্রিবিউটস, স্ট্যাটিস্টিক্স এর প্রিলিমিনারি কনসেপ্ট, স্ট্যাটিস্টিক্যাল ডেটা, তার প্রেজেন্টেশন বা কালেকশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন,
এবং এখান থেকে বেশ কিছু ফ্রিকোয়েন্সি কনসেপ্ট তোমাদেরকে দিয়েছিলাম। এটার বাইরে গিয়ে নিউটনস ফর্মুলা আর হচ্ছে ইন্টারপোলেশন এক্সট্রাপোলেশন এই মাধ্যমে সলিউশন গুলো ওই সময় করে নাই বিদায় এটা আবার শুরুতে আসলাম, অর্থাৎ শেষ করে সিলেবাসের সব শেষ করে আবার শুরু প্রথম চ্যাপ্টারের শেষের দিকে যে অংশটুকু ছিল এটা আমি দেখাইলাম। এই হচ্ছে তোমাদের সিলেবাসের যা যা ছিল। আমি এর মাধ্যমে তোমাদের স্ট্যাটিস্টিক্স এর একটা প্ল্যান মানে খুব বেশি ছিল, কন্টেন্ট অনেকগুলো ছিল, সবগুলোই শেষ করলাম। আমার মনে হয় তেমন কিছু বাদ নেই। এবার তোমাদের কোনো কিছু বলার থাকলে জানার থাকলে বলতে পারো। একজন বললা কি কোর্স কন্টেন্ট যেহেতু বেশি কিছুটা ধারণা দাও। আমি প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন আগে দেখতে পারি। তোমরা কত সালের পরীক্ষার্থী? 20 সালের নাকি? তোমরা কত সালের পরীক্ষার্থী? 20 সালের 20 সালের। আচ্ছা আচ্ছা, আমি প্রথমে 17 সাল থেকে দেখি। 17, 18, 19 তিনটা কোশ্চেন তোমরা আমাকে দিয়েছিলে শুরুর দিকে, যখন তোমাদের ক্লাস আমি ফিজিক্যালি রুমে গিয়ে নিলাম। কয়েকটা ক্লাস মতো নিয়েছি। কয়টা ক্লাস নিয়েছিলাম ফিজিক্যালি অনলাইনের বাইরে মনে আছে? আমার এখান থেকে অবশ্য বলতে পারো। ফেব্রুয়ারি মার্চের হ্যাঁ মার্চ পর্যন্ত আমি নিয়েছিলাম 6টা ক্লাস নিয়েছিলাম। মার্চ করোনা 2020 সালের 12ই মার্চ পর্যন্ত ক্লাস নিয়েছি। তারপরে সম্ভবত ইউনিভার্সিটি বন্ধ হয়েছে 16 তারিখ। সেক্ষেত্রে 6টা ক্লাস। এই 6টা ক্লাসে যতটুকু তোমাদের সাথে আমার সরাসরি পরিচয়, আমি হয়তো চিনবো না তোমাদেরকে ঠিকঠাক ভাবে, তোমরা চিনবে কিনা আমি জানি না। চিনবা দেখলে আমাকে? জি স্যার অবশ্যই। আচ্ছা আচ্ছা, যাই হোক, যদি করোনার পরে পরীক্ষা যদি নেওয়া যায়, আমি গত ক্লাসে বলেছি আমি সেশনাল পরীক্ষা নিব একটা লিস্ট। সেক্ষেত্রে আশা করি তোমাদের সাথে আবারও যদি সুযোগ হয়, হ্যাঁ পরীক্ষা তোমাদের ফাইনাল পরীক্ষার আগে একটা পরীক্ষা নিলে অন্তপক্ষে সরাসরি আমরা কথা বলতে পারবো। যাই হোক, 17 সালের কিছু কোশ্চেন আমি দেখতেছি। শুরুতে 1 নাম্বার কোশ্চেনের বেসিক জিনিসের উপরে স্ট্যাটিস্টিক্স কি, ফাংশন অফ স্ট্যাটিস্টিক্স। এরপরে বিশেষ করে ওই যে ডেটা নিয়ে একটা কোশ্চেন প্রবলেম তুলে দিয়ে বলেছে এটা কোনটা কি রকম, কোনটা পপুলেশন ডেটা, কোনটা স্যাম্পল, কোনটা কি এরকম ভেরিয়েবল। হ্যাঁ আমরা এগুলো শিখেছি। আর আরেকটা দিয়েছে একই কোশ্চেনে ডিস্টিংগুইশ দিয়েছে প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা, হিস্টোগ্রাম, বার ডায়াগ্রাম। তারপরে বলেছে কোনটা কোন ধরনের ভেরিয়েবল, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। এগুলো আশা করি আমি সবই তোমাদেরকে পুরো পারবা। 2 নম্বর কোশ্চেন ছিল ডেটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করার জন্য একটা ডেটা দেওয়া আছে, পরে কতগুলো র ডেটা দেওয়া আছে, এগুলো থেকে তোমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করবে। এবং এখান থেকে বলেছে অলসো ডিটারমাইন দ্য রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমি এই কি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করার পরে বেশ কিছু কনসেপ্ট এবং ফর্মুলা তোমাদেরকে দিয়েছিলাম। রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করতে বলেছে, পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তারপর ফ্রিকোয়েন্সি ডেনসিটি। তোমাদের মনে তোমাদের নোটগুলো দেখো বুঝতে পারবা। তারপরে এটা 2 এর হ্যাঁ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে একটা প্রশ্ন আসলো, এবং এখান থেকে বিতে এসেছে তাও কিছু ডেটা দেওয়া আছে, ইন্টারভ্যাল দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, কোনটা কি কোন ক্লাসের কি অবস্থা। বেশি এলিমেন্টারি কোশ্চেন, আমার মনে হয় না ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে পুরোপুরি একটা কোশ্চেন এখান থেকে দেওয়া যাবে, কারণ এখনো প্রথম চ্যাপ্টারে আমি দেখতেছি তোমাদের এই 17 সালে 2টা কোশ্চেন আসছে। তাহলে এটা একটা চ্যাপ্টার থেকে আমি যদি 2টা কোশ্চেন করতে যাই তাহলে আমার বাকি কয়েকটা চ্যাপ্টার ড্রপ করতে হবে। আমাদের 9টা চ্যাপ্টার, এবং আমি বলেছি আসলে একটা চ্যাপ্টারে 3টা 2টা এরকম করে করে চ্যাপ্টারকে এক করে চ্যাপ্টার গুলো তৈরি করা হয়েছে। 3 নম্বরে হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। পুরো সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে একটা কোশ্চেন দিয়েছে 3 নম্বরে। না হ্যাঁ তাই সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে একটা কোশ্চেন দিয়েছে। তোমরা বুঝতেছো সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা পড়ছি, এবং আমি গাইড করব তোমাদেরকে, সাজেস্ট করব সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারটা তোমরা পুরাই পড়বা। বুঝছো? এটা কম্পারেটিভলি সহজ যেহেতু এবং ম্যাথমেটিক্যাল, তোমরা এই চ্যাপ্টারটা পুরাই পড়বা একটা কোশ্চেনের জন্য। তারপরের কোশ্চেন 4 নম্বরে ডিসপারশন থেকেও একটা ফুল কোশ্চেন আমার মনে হচ্ছে, হ্যাঁ একটা পুরো কোশ্চেন করেছে 17 সালে। তাহলে ফুল কোশ্চেন পাচ্ছ থেকে সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে, ডিসপারশন থেকে। 5 নম্বরে স্কিউনেস কার্টোসিস দিয়ে একটা কোশ্চেন, এটার সাথে নিয়েছে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। বুঝছো?
স্কুইনাস কার্টোসিস এর সাথে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল এনেছে। প্যাটার্নটা বুঝতেছো তোমরা? এবং এটার সাথে কন্ট্রোল চার্ট দিয়ে একটা অঙ্ক দিয়েছে দেখলাম। তাহলে ঝামেলা আছে এই জায়গায়। আমরা 17 সালের কোশ্চেনে দেখলাম যে মোমেন্টস স্কুইনাস কার্টোসিস এর সাথে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল শেষের দিকে একটা চ্যাপ্টারের অ্যাড করেছে, ঠিক আছে। তারপরে 6 নাম্বার চ্যাপ্টারে কোরিলেশন, এবং এই কোরিলেশন থেকে ফুল একটা কোশ্চেন আসলো। এরপরে প্রবাবিলিটি থেকে একটা কোশ্চেন এই ক্ষেত্রে ফুলে দিয়েছে। তারপরে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট থেকে একটা কোশ্চেন ফুল না, এই ক্ষেত্রে বলা যায় ফুলে দিয়েছে, এখানে না। টেস্ট অফ হাইপোথিসিস দিয়েছে, ডিজাইন অফ এক্সপেরিমেন্ট অর্থাৎ 9 নম্বর চ্যাপ্টার, তার আগে টেস্ট অফ হাইপোথিসিস চ্যাপ্টার, এবং এখান থেকে আরো একটা চ্যাপ্টার অ্যাড করে আরেকটা কোশ্চেন করেছে। তার মানে শেষের দিকে ঝামেলা করেছে দেখতে পেলাম। এই 8টা কোশ্চেন 17 সালের। আমি ডিসিশন দেওয়ার আগে আরো 2টা কোশ্চেন তোমাদের সুবিধার্থে বলছি। 18 সালেরটা দেখি কি আসছে, 17টা আলোচনা করলাম। 18তে শুরুতে বলেছে বেসিক কনসেপ্ট স্ট্যাটিস্টিক্স কি, ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিস্টিক্স, রুল অফ স্ট্যাটিস্টিক্স। এরপরে ওই যে ভেরিয়েবল পপুলেশন দিয়ে আগের মতো করে ট্রু এন্ড ফলস দিয়ে একটা কোশ্চেন করেছে এলিমেন্টারি ইন্ট্রোডাকশন থেকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাই হোক, এটা হলো এরপরে 2 নম্বর কোশ্চেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে আগেরটার সাথে কিছুটা মিলে গেল। এই 2 এর সি তে এসে, বি এবং সি তে এসে এরা সেন্ট্রাল টেন্ডেন্সি। আচ্ছা না, 2 দেখো তোমাদেরকে বলছি, 2 এর এ তে হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। কোশ্চেন ঝামেলা যে আসতেছে দেখো, বি আসছে ইন্টারপোলেশন এক্সট্রাপোলেশন। আমি তোমাদেরকে পড়ে শোনাই, এই মাত্র পড়লাম যেহেতু, ঠিক আছে। What is mean by interpolation and extrapolation? State the methods of extrapolation. The expectation of life at different ages for males in Bangladesh as shown below. Age দেওয়া আছে 10, 15, 20, 25, 30, 35 কি ইকুয়াল না আনইকুয়াল? an expectation of life ও দেওয়া আছে, y গুলো দেওয়া আছে, x এর ভ্যালু গুলো দেওয়া আছে। আবার পড়ে শোনাই, 10, 15, 20, 25, 30, 35 ইকুয়াল স্যার। ইকুয়াল নাকি? এই তো বুঝে ফেলছো, ইকুয়াল। তার মানে তুমি ইচ্ছা করলেই নিউটন ফরওয়ার্ড যদি বুঝে থাকো ওটা ইউজ করতে পারবা, ইচ্ছা করলে তুমি ল্যাগরেঞ্জ ফর্মুলা আনইকুয়ালটা ইউজ করতে পারবা। তাহলে সেক্ষেত্রে বলছে, এখানে বলে দিচ্ছে, এখানে ইচ্ছা করলে আর পারবা না, এখানে কোশ্চেনে বলে দিচ্ছে ইউজ নিউটনস ফর্মুলা টু এস্টিমেট দ্য এক্সপেকটেশন অফ লাইফ এট এজ 12। তাহলে 12 এর জন্য এটা কি ইন্টারপোলেশন না এক্সট্রাপোলেশন? 10 থেকে স্যার শুরু হয়ে ইন্টারপোলেশন, তাহলে ইন্টারপোলেশন হবে, এবং নিউটন ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করতে বলেছে। সরাসরি বলে দিচ্ছে যে কোশ্চেনে তোমার এখানে আর কোনো অল্টারনেটিভ নেই, তোমাকে ইন্টারপোলেশন অর্থাৎ ডিফারেন্স টেবিল দিয়ে প্রবলেমটা সলভ করতে হবে। তারপরে হচ্ছে সি তে, এটা হলো বি তে। তার মানে 2 এর এ তে হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, বি তে হলো ইন্টারপোলেশন এক্সট্রাপোলেশন, সি তে আমি দেখতে পাচ্ছি সেন্ট্রাল টেন্ডেন্সির প্রবলেম দিয়েছে থিওরিটিক্যাল। বুঝতেছো? ঝামেলা করেছে। এবার 3 এ আসো, 3 এ দেখতে পাচ্ছি 3 এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের উপরে কোশ্চেন দিয়েছে, আবার ডিসপারশনের উপরে কোশ্চেন দিয়েছে, ডিসপারশন এরপরে মোমেন্টস এর উপরে দিয়েছে। তার মানে এখানেও ঝামেলা করেছে, বুঝছো? আমি তোমাদেরকে এরকম ঝামেলা হয়তো নিতে চাইবো না। এখন যদি তো মডারেশন বোর্ড যদি ঝামেলা করে সেটা আরেক জিনিস। এরপরে 4 নম্বরে হচ্ছে আবারও ডিসপারশন, মানে কোশ্চেন প্যাটার্ন ঠিক রাখে নাই তারা, তবে 4 নম্বরে গিয়ে ডিসপারশন থেকে ফুল একটা কোশ্চেন করেছে, এটা একটা অ্যাডভান্টেজ। তার মানে আমরা বুঝতে পারলাম সেন্ট্রাল টেন্ডেন্সি এবং ডিসপারশন এই দুটো চ্যাপ্টার পড়লে তুমি একটা ফুল কোশ্চেন পাবাই, এবং একটা নয় তুমি 1.5টা কোশ্চেন পাবা, ভাগ্য বা ভালো হলে তখন 2টা কোশ্চেন ফুল পেয়ে যেতে পারো। আমি যেটা এই মুহূর্তে সাজেস্ট করবো আর কি। কিন্তু একটা ফুল কোশ্চেন পাবা, 2টা চ্যাপ্টার যদি ফুল পড়ো 1.5টা কোশ্চেন পাবা, ফুল ভাগ্য ভালো হলে 2টাই পাবা। 5 নম্বরে দেখতেছি কোরিলেশন থেকে কোশ্চেন করেছে, এবং সেখানেও ঝামেলা করেছে। কোরিলেশনের সাথে দিয়েছে স্ট্যাটিস্টিক্যাল কন্ট্রোল, হ্যাঁ স্ট্যাটিস্টিক্যাল কন্ট্রোলের সাথে কোরিলেশন, এই দুটো দিয়ে একটা কোশ্চেন করেছে। তারপরে আবার কোরিলেশন রিগ্রেশন সেখানে কোরিলেশন দিয়ে প্রশ্ন করেছে, এবং কোরিলেশন থেকে আরো একটা ফুল কোশ্চেন করেছে এখানে। তার মানে কোরিলেশন চ্যাপ্টার থেকে আমরা 17তে একটা ফুল কোশ্চেন পেয়েছি, 18তে একটা ফুল কোশ্চেন পাচ্ছি। 18তে কোরিলেশন থেকে আসলে 1.5টা কোশ্চেন হয়েছে, একটা বেশ এমফাসিস দিয়েছে কোরিলেশনকে। তারপরে প্রবাবিলিটি দিয়ে একটা কোশ্চেন, প্রবাবিলিটির সাথে প্রবাবিলিটি এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে একটা ফুল কোশ্চেন করেছে এরা। তার মানে 17তে প্রবাবিলিটি থেকে একটা ফুল কোশ্চেন পেলাম, 18তে একটা ফুল কোশ্চেন পেলাম। 8 এ এসে টেস্ট অফ হাইপোথিসিস, তারপরে
ডিজাইন, কন্টিজেন্সি টেবিল এবং এখান থেকে টেস্ট দিয়ে আরো কোশ্চেন করেছে। তার মানে বুঝতেছো যে এখানে আসলে ফুল কোশ্চেন একটা চ্যাপ্টার থেকে পাওয়াটা ভাগ্যেরই বিষয়। এবার 19 থেকে দেখে আমি কনক্লুশন তোমাদেরকে বলবো। 19-এ আসতেছে শুরুতে ইন্ট্রোডাকশন থেকে কোশ্চেন বিভিন্ন এলিমেন্টারি জিনিসগুলো দিয়ে। 2 নম্বর কোশ্চেনটা হয়েছে ফ্রিকোয়েন্সি, তাও ভেরিয়েবল থেকে দিয়েছে, বিভিন্ন ভেরিয়েবল থেকে। তার মানে এই প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন, এবং এরপরে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এবং ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখন দেখো এই 3টা কোশ্চেন অ্যানালাইসিস করে আমি যা বুঝলাম, প্রথম চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন ফুলে পাবা। তোমাদের এই 17, 18, 19 থেকে 2টা কোশ্চেন হচ্ছে আমি দেখতে পাচ্ছি। ফ্রিকোয়েন্সি তোমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে মূলত, প্রথম চ্যাপ্টারে আমি বলেছি তোমাদেরকে 3টা চ্যাপ্টার আসলে মিলে এক করেছে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এবং ইন্টারপোলেশন, এক্সট্রাপোলেশন। এই প্রথম চ্যাপ্টারটা পড়লে তোমরা একটা কোশ্চেন ফুল পাবা, মানে 3টা চ্যাপ্টার মিলে কিন্তু একটা, এই 3টা মিলে একটা 1.5টা কোশ্চেন এখানে করেছে প্রত্যেকটা ইয়ারে। তার মানে তুমি একটা কোশ্চেন ফুল পাবা। তারপরে হচ্ছে 3 নম্বর কোশ্চেন হলো সেন্ট্রাল টেন্ডেন্সি, এবং সেন্ট্রাল টেন্ডেন্সি 3 এর এ সেন্ট্রাল টেন্ডেন্সি, বি তে ডিসপারশন, এবং একটা অঙ্ক দিয়েছে দুটো মিলেই। তার মানে এই দুটো মিললেও একটা কোশ্চেন। তুমি ওই যে একটু আগে যেটা বললাম, সেন্ট্রাল টেন্ডেন্সি ডিসপারশন পড়লে 2টা পাইতে পারো, একটা মাস্ট। প্রথম চ্যাপ্টার পড়লে একটা মাস্ট, এতটুকু সিদ্ধান্ত দিচ্ছি। তারপরে 4-এ আসো, প্রবাবিলিটি থেকে আমি দেখতে পাচ্ছি একটা ফুল কোশ্চেন হচ্ছে, বুঝছো? প্রবাবিলিটি থেকে একটা ফুল কোশ্চেন। তার মানে প্রবাবিলিটি চ্যাপ্টার থেকে যারা বুঝেছো ভালো, তারা প্রবাবিলিটি থেকে অ্যান্সার প্রিপারেশন নিতে পারো। কোরিলেশন থেকে একটা ফুল কোশ্চেন পাচ্ছি, কোরিলেশন, রিগ্রেশন, হ্যাঁ দুটোকে মিলে একটা করেছি এরা এই 19-এ এসে। তাহলে কিছু ধারণা পেয়ে গেলা। কোরিলেশন থেকে একটা ফুল, তোমরা যারা মোটামুটি মানে কম সিলেবাস কম পড়তে যাচ্ছ, কোরিলেশন, রিগ্রেশন থেকে একটা 1.5টা কোশ্চেন পাবা মূলত। কোরিলেশন পড়লে সম্ভাবনা বেশি একটা পাওয়ার। তারপরে প্রবাবিলিটি থেকে একটা, সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে একটা, এবং ডিসপারশন সহ 1.5টাও পেতে পারো, মানে একটা এখান থেকে দুটো পড়লে একটা। তারপর ইন্ট্রোডাকশন থেকে একটা, কোরিলেশন থেকে একটা, প্রবাবিলিটি থেকে একটা, সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপারশন থেকে একটা। এটা 4টা কোশ্চেন হয়ে গেল। আর একটার জন্য তোমাকে এখানে বলছি স্ট্যাটিস্টিক্যাল, এই ক্ষেত্রে আসছে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাটিস্টিক্স, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, অ্যানোভা এবং ডিজাইন দিয়ে। তাহলে আমরা এখন মোটামুটি কোশ্চেন গুলো যা আলোচনা করলাম এখান থেকে কি কনক্লুশন ড্র করতে পারি। মেহেদি আফনান, তুমি মনোযোগ দিয়ে শুনেছো, আমার বিশ্বাস অন্যরাও শুনেছে। তাহলে তোমার কি ধারণা, কিভাবে কোশ্চেন হতে পারে বলো দেখি? স্যার প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে একটা ফুল হতে পারে। তারপর সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে একটা কোশ্চেন আসবে, প্রবাবিলিটি আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে একটা কোশ্চেন হতে পারে। মানে তোমাদের হ্যাঁ 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 দাঁড়াও আমি বলি, তোমাদের প্রথম যে 1, 2, 3 তোমাদের সিলেবাসে যে কন্টেন্ট দেওয়া আছে 1, 2, 3, এখান থেকে তোমরা 3টা ফুল কোশ্চেন, এমনকি 4টাও পেতে পারো। ঠিক আছে? এরপরে 6 নম্বর চ্যাপ্টার থেকে একটা ফুল কোশ্চেন পেতে পারো। কয়টা হলো? 4টা, এমনকি 5টাও হয়ে যেতে পারে। তার মানে জান্নাতুল মিমকে শুনতে পাচ্ছ? স্যার তুমি এবার বলো, 4টা কোশ্চেন যদি পেতে চাও, 4টা মানে তোমাদের কন্টেন্টে যেভাবে 1, 2, 3 দেওয়া আছে, 4টা যদি তুমি সাজেস্ট করো, কোন 4টা পড়লে 4টা কোশ্চেনে পাবা? যদি এখানে অনেকগুলো চ্যাপ্টার আমি স্যার বলেছি, কিন্তু প্রবাবিলিটি, হ্যাঁ তারপর হচ্ছে রিগ্রেশন, প্রবাবিলিটি থেকে একটা, রিগ্রেশন থেকে একটা, তারপর না, না, সেন্ট্রাল থেকে একটা। এভাবে না বলে আমাকে ওই যে তোমার কন্টেন্টের 1, 2, 3, 4 সিলেবাসটা কি তোমার সামনে আছে? ও স্যার স্যার সিলেবাসটা, স্যার হ্যাঁ আমি স্যার 1 আর 2 থেকে 2টা আসবে, সেটা ওটা মুখস্থ আছে, আর সিলেবাসটা একটু দেখতে হবে বাকিটা। আচ্ছা 3 এবং 6 থেকে আরো দুটো, 1, 2, 3, 6, এখান থেকে 4টা, এমনকি 5টা, তার বেশিও পেয়ে যেতে পারো। বুঝছো? তার মানে তোমাদের জন্য খুব শক্ত করে ধরতে হবে 1, 2, 3, 6, এই 4টা আমি সবার জন্য বলছি ম্যান্ডেটরি। তোমরা এই 4টা চ্যাপ্টার ভালো করে পড়বা, তাহলে তোমরা 5টা, 4টা তো বটেই, 5টাও পেতে পারো, আর তার চেয়ে বেশি পেতে পারো। কারণ আমি দেখতে পাচ্ছি 1-এ 1.5টা কোশ্চেন বা 2টা কোশ্চেন আসে, এবং 6-এ কোরিলেশন, রিগ্রেশন থেকে 1.5টা বা 2টা কোশ্চেন হয়। প্রবাবিলিটি এবং সেন্ট্রাল টেন্ডেন্সি, এবং 2 আছে সেন্ট্রাল টেন্ডেন্সি এবং ডিসপারশন, এখানেও 1.5টা বা 2টা কোশ্চেন হতে পারে। এই ক্ষেত্রে তুমি সেভে থাকবা 1, 2, 3 এবং 6, তোমরা হিন্টস রাখো 1, 2, 3, 6, এই 4টা চ্যাপ্টার ভালো করে মানে তোমরা তোমাদের প্রিপারেশনে অবশ্যই পড়বা। আর এর বাইরে হচ্ছে স্যাম্পলিং, ডিস্ট্রিবিউশন, টেস্ট,
ইন্ডাস্ট্রিয়াল, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, ডিজাইন অফ বাকি 5টা চ্যাপ্টারকে যে যেভাবে পারো প্রিপারেশন নিবা, কিন্তু আমার তাহলে সাজেশনটা বুঝে ফেলছো নাকি? সিরাজুল বুঝছে? জি স্যার। আচ্ছা, তোমরা বুঝতে পারছো আশা করি। জি স্যার বুঝতে পারছি। কে? সিরাতুল, আপনার, তারপরে জান্নাতুল, মিম, নুসাইবা, নুজাত কি আসছো ক্লাসে? স্যার ও আজকে আসেনি। ও ও কি জানে না আমরা যে ক্লাস নিচ্ছি শেষ 2টা ক্লাস? স্যার ও একটু অসুস্থ ছিল আর আজকে বলতে পারছি না আসলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমি ভাবছি জানে কিনা, সে সবগুলো ক্লাস আগে অনেকগুলো ক্লাস করেছে। আচ্ছা, আমি এর মাধ্যমে হয়তো তোমাদের, ভুলে গেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি ক্লাস শেষ করে দিচ্ছি আজকে তোমাদের সাথে। হ্যাঁ, তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু দাও। আমি তার মানে কি আমি সিলেবাসের রিভিউ সম্পর্কে মোটামুটি ধারণা দিলাম। তোমাদের সাজেশন, তোমরা কোনগুলো ভালো এমফাসিস দিবা বেশি, বাকিগুলো পড়বা। 4টা চ্যাপ্টারের উপর বেশি এমফাসিস দিবা, বাকি 5টা চ্যাপ্টার সম্পর্কে যে চ্যাপ্টার গুলো বেশি ভালো বুঝেছো সেগুলো তোমরা পড়বা, আরো 2-1টা। হ্যাঁ, আর আর হলো তোমাদের যে অ্যাটেন্ডেন্সটা সেটা জানানোর দরকার আছে। বলবো দেখি আজকে ক্লাসে কারা কারা আছে, তারপরে একটু কথা বলি তোমাদের সাথে। হ্যাঁ স্যার বলেন। 19। হ্যাঁ, দেখো, প্রথম হচ্ছে একটু সাজিদ তাজওয়ার চৌধুরী। আছো? নাই মনে হয় নাকি? হ্যাঁ, আছো? জি স্যার। আচ্ছা স্যার আছি। আচ্ছা আচ্ছা, তুমি আমার 40 ক্লাসের মধ্যে তুমি 21 ক্লাসে প্রেজেন্ট। আমি প্রেজেন্ট আজকে দিচ্ছি এখানে, ঠিক আছে? তুমি 21 ক্লাসে প্রেজেন্ট, এর চেয়ে বেশি Yes, sir. করো নাই, 21টা ক্লাস করেছো। এরপরে সুমাইয়া আনিস আসমা, আছো? সুমাইয়া আনিস আসমা নেই সম্ভবত নাকি? ওর টোটাল ক্লাস 30, ওকে বলে যদি ও জানতে চায়। এরপরে হচ্ছে মেহেদি আফনান। ইয়েস স্যার। তুমি ক্লাস করেছো 35, অনেকগুলো ক্লাস করেছো নাকি? 5টা মিস করেছো মেহেদি আফনান, ঠিক আছে? মনে হয় 35টা করেছো নাকি আরো কম করেছো? না না, ঠিক আছে স্যার। ঠিক আছে। এরপরে হচ্ছে 5 জুনায়েদ ইসলাম রোহান, ও সম্ভবত নেই। ও ইন্টারভেলটা আনইকুয়াল ইন্টারভেলে ক্লাসে মানে প্রেজেন্ট ছিল। একটা ক্লাস করেছে, 4টা ক্লাস মিস, তারপরে 2টো করেছে, এরপরে 3টা মিস, তারপরে 2টো আমার কাছে যেটা আছে আবার 2টা মিস, একটা করেছে, এখন আবার 3টা মিস করলো। ওর ক্লাস সংখ্যা হচ্ছে 14। তারপরে হচ্ছে চিনাও কে জুনায়েদ রোহানকে? হ্যাঁ, জি স্যার চিনি। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা। এরপরে আচ্ছা, এরপরে হচ্ছে আসাদুর রহমান হীরা। আসাদুর রহমান হীরা হলো 36 ক্লাস আজকেরটা সহ। তুমিও অনেকগুলো ক্লাস করেছো, 4টা ক্লাস মিস করেছো আমার। তারপরে হচ্ছে সিরাতুল ইসলাম। সিরাতুল অনেকগুলো ক্লাস করেছো, আজকে তুমি প্রেজেন্ট আছো। কোথায় সিরাতুল? সিরাতুল কি নেই এখন? স্যার ওর নেটে সমস্যা মনে হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, ও অনেকগুলো ক্লাস করেছে, তার জানা দরকার ছিল। এটা 39 ক্লাস, একটা ক্লাস মিস করেছে, মানে সম্ভবত 2nd পজিশন আছে ও। সিরাতুল ইসলাম, ওকে জানাই দিও। হ্যাঁ, আপনার। তারপরে হচ্ছে সত্যজিৎ মহাজন। হ্যাঁ স্যার। তোমার ক্লাস সংখ্যা 35, তুমি আর আপনার সমান সংখ্যক ক্লাস করেছো সত্যজিৎ, ঠিক আছে? এরপরে ওয়ালিদ হোসেন তালুকদার। জি স্যার। ওয়ালিদ তালুকদার আছো? ওয়ালিদ তালুকদার নেই সম্ভবত আজকের ক্লাসে। ও আজকের ক্লাসে নেই, যেহেতু তার ক্লাস সংখ্যা হচ্ছে 30। এরপরে অর্পিতা চৌধুরী। Yes, sir. হ্যাঁ, তুমি প্রথম দিকে অনেকগুলো ক্লাস, আজকাল কয়েকটা ক্লাস মিস করেছো, তোমার ক্লাসের সংখ্যা 32, ঠিক আছে? Yes, sir. তোমার ক্লাস সংখ্যা 32। এরপরে নিলয় তালুকদার, কি আজকে অ্যাটেন্ড করতে পারো নাই? ওই বোধ না সিআর হিসাবে যে যত 2 দিন দায়িত্ব পালন করলো? না স্যার। ও না, আচ্ছা আচ্ছা। ওর ক্লাস সংখ্যা, নিলয় তালুকদারের ক্লাস সংখ্যা 16। এরপরে ফাহিম, সেও শেষের দিকে এসে আসলে পারলো না, 29টা ক্লাস তার। তারপরে আর্থি ক্লাসে আসো?
তোমার ক্লাস সংখ্যা হচ্ছে জি স্যার আমি। তোমার ক্লাস সংখ্যা হলো জি স্যার 34 আছি। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তোমাকে, তোমার ছবি আসছে 34। তোমার ক্লাস সংখ্যা 34, ঠিক আছে? স্যাটিসফাইড জি স্যার। নাকি? ওকে। এরপরে জি, স্যার। নুসাইবা বিনতে নজরুল। নুসাইবা বিনতে নজরুল আছো? নুসাইবা বিনতে নজরুল নাই বোধহয়, ওরা ও নেই, 2 নুসাইবাই নেই আজকে, কাল এর আগের ক্লাসে ছিল না। ওর ক্লাস সংখ্যা 36। তারপরে হচ্ছে মমিতা ভট্টাচার্য। মমিতা আছো? স্যার হ্যাঁ, আছি স্যার। তুমি সৌভাগ্যবান নাকি আমরা সৌভাগ্যবান, তুমি সবগুলো ক্লাসে উপস্থিত ছিলা। স্ট্যাটিস্টিক্স বুঝছো, সবগুলো ক্লাসে উপস্থিত ছিলাম আমি, মোটামুটি স্যাটিসফাইড। তুমি এখন স্যাটিসফাইড কিনা ক্লাসগুলো করে? হ্যাঁ স্যার স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার। বলছি আমার তুমি net- সব, হ্যাঁ তুমি সব ক্লাস করেছো আমার। হ্যাঁ আমি স্যার। pleased। এখন তুমি স্ট্যাটিস্টিক্স এর ক্লাসগুলো করে আসলে লিস্ট কিনা, এটা হলো প্রশ্ন। তুমি সব ক্লাস করেছো, 40 ক্লাস প্রেজেন্ট। ইয়েস স্যার। স্যার হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তুমি 40টা ক্লাসই প্রেজেন্ট, 100% উপস্থিতি তোমার আমি পেলাম। আর সিরাতুলের 39, সিরাতুলের। তারপরে হচ্ছে সাজিদ। সাজিদ আছো? Yes, sir. সাজিদ 19 আইডি 19 সাজিদ আছো? সম্ভবত নেই। ওর ক্লাসের সংখ্যা 36, অনেকগুলো ক্লাস করেছে। তারপরে আমির হোসেন 20 আইডি আছো? আমির হোসেন সম্ভবত নেই, ও 31। রুহুল আমিন নিলয়, ওকে আসছে শেষ পর্যন্ত? Yeah? ইয়েস স্যার। স্যার আসসালামু আলাইকুম। তোমার কি শুরুতে ছিল না তো? স্যার জি স্যার একটু সমস্যায় ছিলাম স্যার। তো তোমার তো ক্লাস সংখ্যা খুবই কম, তুমি তো জি ক্লাস স্যার। করো নাই। হ্যাঁ, আজকের ক্লাস সহ তোমার ক্লাস সংখ্যা হচ্ছে মাত্র 5, বুঝছো? অন্যান্য ক্লাসগুলো করেছো? অ্যাটেন্ডেন্স কভার করবে তো? অনেক কম করেছো তুমি ক্লাস। যাই হোক, শেষে যে কয়েকটা ক্লাস, মানে সেকেন্ড এখানে আসি, শেষ 20টা ক্লাসে আসি তুমি 3টা করেছো, আর প্রথম দিকে ক্লাসে করো নাই সম্ভবত, এই জন্যই অবস্থা। যাই হোক, এরপর হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা কিছু বলা নিলয়, কিছু বলবা? রুহুল আমিন নিলয়। হ্যাঁ ক্লাস স্যার একটু ফ্যামিলি সমস্যায় ছিলাম, এজন্য স্যার ক্লাসগুলো ড্রপ হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, বাকিটা দেখো পরে। হ্যাঁ তারপরে জি, স্যার। সুদেব কুমার আসসালামু আলাইকুম। বিশ্বাস 23 নাম্বার আইডি আছো? সম্ভবত নেই নাকি সুদেব? 23 আইডি আছো? নেই। ও হলো 17টা ক্লাসে প্রেজেন্ট। 24 হচ্ছে সিয়াম আছো? সিয়াম হাসান মোহাম্মদ সিয়াম নেই, ও 27টা ক্লাসে প্রেজেন্ট। এরপরে 25 অঞ্চিতা বড়ুয়া। Yes, sir. হ্যাঁ অঞ্চিতা, তুমি অনেকগুলো ক্লাস করছো। কতটা ক্লাস? হ্যাঁ মমিতার সমান নয়, মমিতার থেকে এক কম। হতে পারে তাও হয়তো হ্যাঁ মমিতার থেকে ক্লাস দেওয়ার কারণে। একটা ক্লাস মিস করেছো তুমি। 39 ক্লাসে প্রেজেন্ট আমি দেখতে পাচ্ছি। জি স্যার। ওকে, অনেকগুলো ক্লাস যথেষ্ট। এরপরে নওশিন নিহার। নওশিন নিহার আছো? জি স্যার। আচ্ছা, তুমি জি, স্যার। তোমার বোধহয় নেটওয়ার্ক বোধহয় ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তুমি স্যার আমার নেট সমস্যা করে হ্যাঁ নেটওয়ার্ক ডিস্টার্ব করে বলতো নাকি? হ্যাঁ সন্ধ্যার পরে স্যার অনেক সমস্যা করে। আচ্ছা যাই হোক, আমরা এর মধ্যে অনেকগুলো ক্লাস হ্যাঁ উপস্থিত থাকতে পারবো না। অনেকগুলো ক্লাস করতে হবে। জি স্যার। তুমি অনেক ক্লাসে উপস্থিত ছিল, শুধু 5টা ক্লাস মিস করেছো। 35 ক্লাসে প্রেজেন্ট নওশিন নিহার। ঠিক আছে, জি, ভালো স্যার। থাকলে ভালোভাবে প্রিপারেশন নাও। এরপরে 29 তারিকুল ইসলাম। জি স্যার। আচ্ছা, জি স্যার। তোমার উপস্থিতি হচ্ছে 32টা ক্লাসে। তারিকুল, তোমার জি, নাম স্যার। কি তারিকুল ইসলাম নাকি? জি স্যার। তারিকুল, আচ্ছা। এরপরে কাবেরী দাস 30। প্রেজেন্ট স্যার। হ্যাঁ কাবেরী, তুমিও অনেকগুলো ক্লাস করেছো। 36, 4টা ক্লাস মিস করেছো। ঠিক আছে। স্যার
হ্যাঁ স্যার স্যার সাইবা নজরুলের একটু অ্যাটেন্ডেন্সটা বলতে বলছে, ওর নাকি নেট চলে গেছে। মুস্তাইবা বিনতে নজরুল ও জি। 36 আজকের ক্লাসে তো ছিল না নাকি ছিল অ্যাটেন্ডেন্স স্যার, ছিল। আজকের ক্লাসে থাকলে আজকেরটা সহ 37 হবে। আমি একটু পরে দেখবো কারা কারা ছিল আর কি। আচ্ছা স্যার। এখন এখন সরাসরি যাদেরকে পাচ্ছি আমার সাথে রেসপন্স তারা করতেছে তাদের টা সহ ইনক্লুড করে দিচ্ছি আমি। কাবেরী তোমার হলো 36 আর ও হবে 37 তাহলে আজকের ক্লাসে ওকে থাকতে, ঠিক আছে? ওকে স্যার। ওকে 32 হচ্ছে ইমন, ইমন আছো? ইমনের 17, 36 হচ্ছে জি স্যার, ইমন আছো, প্রেজেন্ট স্যার। right? আচ্ছা ইমনের তোমার হলো তুহিন আহমেদ ইমন, তোমার হলো আজকের ক্লাস 18 প্রেজেন্ট, 50 এর কাছাকাছি আর কি। শুরুর দিকে বোধহয় মাঝে মাঝে মিস করেছে বেশ কিছু ক্লাস নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, মাঝে দিয়ে একটু অসুস্থ ছিলাম স্যার। যাই হোক মাঝে দিয়ে একটু অসুস্থ, আর স্যার ফ্যামিলি প্রবলেম ছিল একটু। 18 খারাপ না, মোটামুটি 50% এর কাছাকাছি। বাকি ক্লাসগুলোতে যদি ভালো প্রেজেন্ট থাকে সমস্যা নেই। এরপরে 36 হাসিবুল হক, ইয়েস স্যার। আসো তুমি 18টা ক্লাসে প্রেজেন্ট আজকে সহ। ইয়েস স্যার। হাসিবুলের ক্লাসের সংখ্যা 18। এরপরে অনিম সাহা 37, ও অনেক ক্লাস করেছে, শুরুর দিকে আমাকে অনেক হেল্প করেছে। কোথায় অনিম সাহা? ইয়েস স্যার। অনিম তোমার পেজ দেখা যাচ্ছে না, না পেজ দাও নাই? স্যার ফেস দিই নাই স্যার, এবারটা দিয়ে রাখছি স্যার, চুলে অবশ্য এখন ফেলে দিচ্ছি আগে চুলে আমি এখন তোমাকে চিনতে আর কি। যাই হোক পরে চিনবো আশা করি। তোমার অ্যাটেন্ডেন্স হচ্ছে 33 ক্লাসে তুমি প্রেজেন্ট। ওকে এরপরে 38 হচ্ছে এহসান অনেকগুলো ক্লাসে করেন, গত অনেক দিন সে ক্লাসে নাই, তার ক্লাস সংখ্যা 3। এরপরে 39 তানবীর, তার ক্লাস সংখ্যা 5। থাকলে রেসপন্স করো, যদি থাকো তোমরা রেসপন্স করো। ইরফান খান, এরা ইরেগুলার ছিল, কম সংখ্যক ক্লাসে। ইরফান খান মাহিম 10 ক্লাসে প্রেজেন্ট। মুখলেসুর রহমান 8টা ক্লাসে প্রেজেন্ট। সাকিব মুসা একটা ক্লাসও প্রেজেন্ট নেই, 42 সাকিব মুসা কি তোমাদের সাথে আছে? না, একটা ক্লাস নেই। সাকিব মুসাকে আমি টোটালি পাই নাই। তারপরে তামিমা তাহমিদা আসতো? তামিমা তাহমিদা, ওর ক্লাস সংখ্যা বলবো, বলার দরকার আছে? 21। এরপরে হচ্ছে 44 রিয়াজুল করিম, ওর ক্লাস সংখ্যা 11। 45 আসতো? কাউসার আসো? 45 কাউসারের হচ্ছে 24, আজকের খবর জানি না। 18 আইডি আসমা আরিফিন আসো? আসমা আরিফিন, ওর হচ্ছে 25। এরপরে মিম জান্নাতুল ফেরদৌস মিম, ইয়েস স্যার। তুমি কি ক্লাস মিস করেছো মিম? স্যার সেরকম হ্যাঁ? করি নাই। একটা ক্লাস মিস করেছো তুমি। হ্যাঁ তোমার হলো 39, প্রেজেন্ট হলো 39। জি স্যার। আসলে অনেক সময় দিতে হয়েছে তোমাদের এগুলো রেকর্ড রাখতে গিয়ে। তোমাদের সাথে মানে 1 ঘন্টার মতো ক্লাস করে আবার এগুলো অ্যাটেন্ডেন্সটা বের করতে আমার আরো 15-20 মিনিট বা আধা ঘন্টার মতো অনেক সময় লেগেছে। এরপরে হচ্ছে ভালো করো, আশা করি আমি যারা ক্লাস করেছো তারা ঠিকভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা ভালো করলে আমার স্যাটিসফ্যাকশনটা থাকবে ভালো। জি স্যার। তারপর আচ্ছা এরপরে হচ্ছে 18-16 সিফাতুর রহমান আছো? 16 ও 20 ক্লাসে প্রেজেন্ট। তারপরে 18 নুসাইবা নুজহাত, ও আমার কাছে মনে হয়েছে এই মেয়েটাও স্ট্যাটিস্টিক্স আমার ক্লাসগুলো মোটামুটি ভালো করেছে এবং বুঝেছে এরকম মনে হয়েছে, এই জন্য বারবার ওকে খুঁজতেছিলাম। যাই হোক ও 34টা ক্লাসে প্রেজেন্ট। তারপরে 33 মিল্লাত ইমামি রাখা আছে এখানে নাম, সাকিব বোধহয়, সাকিব মিল্লাত ইমামি আসো? ওর প্রেজেন্ট আছে আমি দেখতে পাচ্ছি 13টা। আর এই ছাড়া এই আরেকজন ক্লাস করেছো আজকের ক্লাস আমি দেখতে পাচ্ছি, ওর নাম হলো, আমি বলার আগে বলে দিবা, বলো। জান্নাতুল জেনি, জান্নাতুল জেনি আছো এখন? আচ্ছা স্যার। তুমি কয়টা ক্লাস করেছো? স্যার আমার মনে নেই। মানে তুমি কি আমার অনেকগুলো ক্লাস করেছো?
করছি স্যার অনেকগুলা, বাট কতটা আমার মনে নাই। তোমার তো দরকারও নেই বোধ নাকি, অ্যাটেন্ডেন্সের দরকার আছে? স্যার অ্যাটেন্ডেন্স তো ওটা আপনার কাছ থেকে হয়তো কাউন্ট করবে না আমাদের এই থার্ড ইয়ারে। মানে এখন আমার অ্যাটেন্ডেন্স তো তোমার দরকারও নাই মনে হচ্ছে ফর্ম ফিল আপে, নাকি? না স্যার দরকার নাই। ওকে, তাহলে আমি আর এটা দরকার নেই, তুমি অনেকগুলো ক্লাস করেছো, ভালো হয়েছে। ক্লাস বুঝেছো কিছু? জি স্যার বুঝছি। এর আগের ইয়ারে ক্লাস কার কাছে, কোন স্যারে করাইছি তোমাদের? আফরোজা ম্যাম করাইছিল। আফরোজা? জি আচ্ছা, স্যার। তাহলে তো তুমি আফরোজার ক্লাসে করলে, আমার ক্লাসে করলে, স্ট্যাটিস্টিক্সে ভালো বুঝার কথা তাহলে। স্যার ম্যামের ক্লাস আমি তেমন একটা করি নাই। আচ্ছা, আচ্ছা। তাহলে কি ম্যামের ক্লাস বেশি করছো না আমার ক্লাস বেশি করছো? আপনার ক্লাস বেশি করছি। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, যাই হোক, তোমার হয়তো আফরোজার জন্য মানে ওই সময় তুমি বোধহয় রেগুলার ছিলে আর কি, না? জি স্যার ওই বেসে রেগুলার ছিলাম, বাট ক্লাস করি নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তোমাদের ক্লাসটা এই 40 ক্লাসের মাধ্যমে শেষ করলাম। নিলয় আছে এখানে, মৌমিতা, নিলয় কম করেছে ক্লাস, মৌমিতা সবচেয়ে বেশি ক্লাস করেছো তুমি। তারপরে আমি 2-3 জনের কথা বলবো। মৌমিতা ভট্টাচার্য করছে 40 ক্লাস, সিরাতুল ইসলাম 39, তারপরে অঞ্চিতা বড়ুয়া 39, তারপরে হচ্ছে মিম 39, মিম, অঞ্চিতা, তারপরে মমিতা, আর হলো একমাত্র মেয়ের স্টুডেন্ট হলো সিরাত 39। এই 4 জনের মধ্যে একটা ছেলে, 3 জন মেয়ে তোমরা ক্লাস করেছো সবগুলো। হ্যাঁ, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। কোর্স কন্টেন্টের ট্রিটমেন্ট অফ ডেটার মধ্যে গ্রাফিক্যাল ইন্টিগ্রেশন, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। বুঝিনি, আবার বলো, আবার একটু বলো। গ্রাফিক্যাল ইন্টিগ্রেশন, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। হ্যাঁ, এগুলো কি? এগুলোতে আমি আর এগুলো নিচ্ছি না তোমাদেরকে, এগুলো নিয়ে নিই। ওকে, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আমি ইন্টারপোলেশন এক্সট্রাপোলেশনের মাধ্যমে শেষ করেছি, এগুলো নিলে আবার এগুলো আবার নিউমেরিক্যাল অ্যানালাইসিস আরেক জায়গায় চলে যাচ্ছে। এত মানে তাই ওইদিকে যাচ্ছে না। এখান থেকে তোমাদের কোনো কোশ্চেন হয় নাই দেখছি প্রিভিয়াস 3টা ইয়ারে, এবং এখান থেকে আমি আর এগুলা। ওকে স্যার। ঠিক আছে, আর তাহলে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো। স্যার আমাদের মিডিয়ান মোড এসব বের করার ক্ষেত্রে আমাদের মনে করেন কোনো ক্লাসে দেওয়া থাকলো গ্রেটার দেন বা লেস দেন কোনো সংখ্যা, মনে করেন গ্রেটার দেন 180 বা লেস দেন 180, তো এই ক্ষেত্রে আমরা এই পার্টিকুলার ক্লাসটার ক্ষেত্রে আমরা এই তো ক্লাস মিডিয়ান বা শ্রেণী মধ্যমানটা কিভাবে বের করব? এই ক্ষেত্রে তুমি মানে তোমার মিন বের করতে পারবে না, মিডিয়ান বের করবা। মিডিয়ানটা বের করতে পারবা, কারণ মিডিয়ানটা কি শ্রেণী মধ্যমানটা স্যার কিভাবে বের করব? শ্রেণীর মধ্যমান বের করতে পারবা না। শ্রেণীর মধ্যমান, এখন শ্রেণীর মধ্যমান কোথায় কোথায় লাগে? মিডিয়ানে লাগবে। স্যার একটু ভুলে গেছি স্যার, আসলে অনেক আগে করেছিলাম তো স্যার। হ্যাঁ, মানে তোমার যখন গ্রেটার দেন অর লেস দেন থাকে, অর্থাৎ ওপেন ক্লাস, এগুলো যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমি বলেছিলাম, ওপেন ক্লাস যখন থাকবে এগুলো ওপেন ক্লাস। আপার ক্লাসটা যখন ওপেন করে দিচ্ছে গ্রেটার দেন ধরো 140, তাহলে ওপেন হয়ে গেল। শেষ কথা তুমি জানো না, ওপেন ক্লোজ নাই আর কি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ওপেন যদি হয় আমরা মিডিয়ানের মাধ্যমে ক্লাস, কারণ মিডিয়ানে কি দরকার? মিডিয়ানে মনে আছে কিনা টোটাল ফ্রিকোয়েন্সিটা তো আছে, ধরো গ্রেটার দেন 140 ফ্রিকোয়েন্সি আছে 2। এখন তুমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করবা। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো যখন গ্রাফে শো করবা, n/2 অবজারভেশন ফ্রিকোয়েন্সি যেখানে থাকবে সেখান থেকে যদি এক্স অ্যাক্সিস এর উপরে একটা পারপেন্ডিকুলার লম্ব আঁকো, সেই ভ্যালুটা হবে তোমার মিডিয়ান ভ্যালু। তাহলে যখন কোনো ওপেন ক্লাস থাকবে, ওপেন ক্লাস ডেটার ক্ষেত্রে আমরা মিডিয়ান মোড গ্রাফিক্যালি বের করব, অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ইউজ করে। অজিব কার্ভের কথা বলেছি, মনে আছে? অজিব কার্ভ বা রেক্টেঙ্গুলার যে হিস্টোগ্রাম মেথড গুলো ইউজ করে আমরা বের করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আছে কারো কিছু জানার থাকলে বলো। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার ক্রিটিক্যাল ভ্যালু গুলো কি সবসময় দেওয়া থাকবে, যে লেভেল অফ সিগনিফিকেন্স থাকে না টি টেস্ট, জেড টেস্টে? আস্তে আস্তে বলো। ক্রিটিক্যাল ভ্যালু স্যার টি টেস্ট, জেড টেস্টের যে লেভেল অফ সিগনিফিকেন্স এর কতগুলো ভ্যালু থাকে না, ক্রিটিক্যাল ভ্যালু, ওগুলো কি সবসময় দেওয়া থাকবে? দেওয়া যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে ভালোই, আর যদি দেওয়া না থাকে
তাহলে তোমরা পরীক্ষার হলে স্যারদের কাছে বলবা যে আমাদের তো এই ভ্যালুগুলো লাগবে, হয় টেবিলটা দেন আর না ভ্যালুটা কত স্যার বলে দেন। এখন স্যাররা না বলতে পারলে আমাদের সাথে যোগাযোগ করবে অথবা টেবিল লাগবে। আর কোশ্চেনে যদি মনে থাকে ক্রিটিক্যাল ভ্যালু এরকম প্রবলেম যদি দিই আমি থিওরিটিকে, তাহলে সেক্ষেত্রে আমি যেটা ওই ক্রিটিক্যাল ভ্যালুটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তাহলে আর টেবিল লাগবে না। ভালো প্রশ্ন করছো অর্পিত। হ্যাঁ স্যার, এটাও মানে করলে ভালো হতো স্যার। না সেক্ষেত্রে কোশ্চেনে দিয়ে ক্রিটিক্যাল ভ্যালু দিয়ে দিব অথবা টেবিল তোমাদেরকে প্রোভাইড করতে বলবো, ঠিক আছে? হ্যাঁ ওকে স্যার। ওকে, আর কিছু, আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে তোমাদের? আমার মনে হয় আর নেই, নাকি? তাহলে আমি ক্লাসটা শেষ করে দিই, 1.5 ঘন্টা হয়ে গেল প্রায়। হ্যাঁ জি স্যার। ওকে, তাহলে ক্লাস আমি তোমাদের সাথে প্রায় কতদিনের সম্পর্ক দেখি। প্রথম ক্লাসটা নিয়েছিলাম ফেব্রুয়ারির 27 তারিখ, হয়ে গেছে। 1 বছরের উপরে তোমাদের সাথে ছিলাম করোনার কারণে, সম্ভবত এটা টাইমটা বেশি লিঙ্গার করছে, এতদিন থাকার কথা ছিল না। 27/2/2020 তারিখ তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। এখন হচ্ছে এপ্রিল, তার মানে 2020-এর ফেব্রুয়ারি থেকে 2021-এর এপ্রিল পর্যন্ত আমরা ক্লাসে ছিলাম, দীর্ঘ সময়। যদিও মানে আমি সবাইকে হয়তো চিনবো না, তোমরা সরাসরি যদি দেখা হলে কথা বলবা। আর পরীক্ষা ফাইনাল পরীক্ষার আগে আমি একটা সেশনাল পরীক্ষা নিব। যদি ফাইনাল পরীক্ষার আগে সময় না দেয়, আমার সাথে বিশেষ করে ক্যাপ্টেনরা ফাহিম, নিলয় আর হচ্ছে কি মমিতা, তোমরা যোগাযোগ করবা। তাও যদি না হয় অন্যরা যারা মোটামুটি, যেমন মেহেদি আপনার বেশ ভোকাল আছে, তোমরা ওরা যদি ভুলেও যায় ওদেরকে স্মরণ করে দেওয়ার দায়িত্ব নিবা, ঠিক আছে? তোমাদের মধ্যে ফার্স্ট ইয়ারের রেজাল্ট কার ভালো ছিল? হ্যাঁ স্যার সাজিদের রোল 2। সাজিদ তাওয়ার, মানে তোমাদের অ্যাটেন্ডেন্সের প্রথম যে সাজিদ তাওয়ার চৌধুরী নাকি তাজওয়ার চৌধুরী, রোল 2। ও তো ক্লাস কম করেছে, ও তো দেখলাম না আজকের ক্লাসে আছে কই, একটু চেহারাটা দেখি না। এখন আসো সাজিদ? তারপরে কত জিপিএ পেয়েছিল কত? ও নেই স্যার। ও নেই, ওর কত জিপিএ কত ছিল মেহেদি জানো? 3.82। 3.82। আচ্ছা Yes, sir. তারপরে? তারপরে 3.79 মনে হয় মমিতা আর সাজিদের রোল 19। সাজিদ আরেকজনকে? মমিতা আর নুসাইবা। আচ্ছা ওদের ছিল 3.79। 79 স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এবার স্পেসিফিকলি আর ওপেন না করি। তাহলে মমিতা যে সবগুলো ক্লাস করেছে, ওর রেজাল্ট ভালো নাকি? ইয়েস স্যার। আচ্ছা তারপরে সিরাতুলের রেজাল্ট কেমন? মেহেদি বলো ইনফরমেশন। না না মেহেদির, 9 না। না আমি বলছি মেহেদি আমাকে ইনফরমেশন দাও, সিরাতুল ইসলামের রেজাল্ট কেমন? স্যার ওর মনে হয় 3.66 স্যার, ঠিক খেয়াল নেই আমার। 60 ছিল, খারাপ না। তারপরে অঞ্চিতার রেজাল্ট কেমন? হ্যাঁ অঞ্চিতা বড়ুয়ার রেজাল্ট কেমন? স্যার মানে আমি 3.28। 3.28 ভালো, খারাপ না। এরপরে জান্নাতুল ফেরদৌস মিম, তোমার রেজাল্ট, অর্থাৎ আমি এটা জেনারেলাইজ করতে চাচ্ছি, মিমের রেজাল্ট কেমন? স্যার 3.72। 7.2 স্যার। তার মানে ভালো, রেজাল্ট ভালো। অর্থাৎ ক্লাস যারা করে, আমি ওই যে রিলেশনশিপ কোরিলেশন এটা দেখাতে যাচ্ছিলাম আর কি, এস্টাবলিশ করতে যাচ্ছি। নাম্বার অফ ক্লাসেস এর সাথে রেজাল্টের একটা সম্পর্ক আছে, পজিটিভ সম্পর্ক না নেগেটিভ সম্পর্ক। যারা ক্লাস বেশি করে তাদের রেজাল্টটা খারাপ হয় নাকি? পজিটিভ রিলেশন, যারা ক্লাসে উপস্থিত বেশি থাকে তাদের রেজাল্টটা ভালো হয়। আবার আরো একটা ভেরিয়েবল এখানে আছে, আমরা প্রবলেম সলভ করেছিলাম, স্টাডি আওয়ার। যে যত বেশি টেবিলে পড়া, যত ঘন্টা সময় দিবে টেবিলে পড়ার জন্য, তার রেজাল্ট কি ভালো হবে না খারাপ হবে? কোনো এক্সেপশন ছাড়া ভালো হবে তাদের রেজাল্টটাও। স্যার আরো অনেক ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে মনে হয়। হ্যাঁ এবং আরো অনেকগুলো ভেরিয়েবলের জন্য আমরা কোনটা কোন টুলটা ইউজ করি? শুধু
সিম্পল লিনিয়ার রিলেশনের জন্য দুটো ভেরিয়েবল, এই কোরিলেশনের ক্ষেত্রে এটা করেছি। কিন্তু যদি আরো অনেকগুলো ভেরিয়েবল আসে সেক্ষেত্রে কোন টুলটা ইউজ করব? যেগুলোকে আমরা ফিক্সড ধরে বা কনস্ট্যান্ট ধরে করেছি রিগ্রেশনের ক্ষেত্রে, এবং রিগ্রেশন মডেলের কথা বলেছি, বুঝছো? এইগুলো হলো মানে প্র্যাকটিক্যাল কোশ্চেন। যাই হোক, আর না, ক্লাসটা অনেকক্ষণ হয়ে গেল, তোমাদের কাছে কি খারাপ লাগতেছে বোধ নাকি? না স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আমি আর না গাই। আশা করি তোমরা দোয়া করবা সবার জন্য। আমরা একটা ক্লান্তিকালে যাচ্ছি, তোমার এই যে করোনার মধ্যে আর কি অবস্থা হয় বলা মুশকিল। তোমরা সবাই সবার জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবে। হ্যাঁ, ঠিক আছে তাহলে। স্যার থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, আল্লাহ। থ্যাংক ইউ স্যার। জি স্যার, স্যার ভালো আপনিও থাকবেন দোয়া স্যার। করবেন আমাদের জন্য। স্যার স্যার, আমাদের আপনিও জন্য দোয়া দোয়া করবেন স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, সবাই ভালো থেকো, সবাই সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। ওকে, জি ঠিক স্যার, আছে, ভালো ভালো থাকবেন স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার স্যার, নমস্কার। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।